আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা অলরেডি জয়েন করেছে তারা একটু রেসপন্স করো কয়েকজন, যে ঠিকঠাক মতো কথা শোনা যাচ্ছে কিনা, কোনো প্রকার নয়েজ হচ্ছে কিনা, বর্ণ কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আমাদেরকে একটু জানান। আচ্ছা, আর আমরা 1 মিনিট দেখি, একটু 1 মিনিট বা 30 সেকেন্ডের মতো একটু ওয়েট করবো সবাই জয়েন করার জন্য। খুব দ্রুত ক্লাস শুরু করব, 34 পর্যন্ত দেখবো, 9:34 ক্লাস স্টার্ট করব। যারা ইতিমধ্যে জয়েন করেছে অলরেডি, যারা কমেন্ট করতেছো তারা একটুখানি রেসপন্স করো যে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা, বা আসলে কমেন্ট করা যাচ্ছে কিনা, বা আজকে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, বা নয়েজ হচ্ছে কিনা, এরকম কোনো কিছু। ওকে, ঠিকঠাক শোনা যাচ্ছে, তাহলে আমি ক্লাস শুরু করবো এখনই আর কি। আচ্ছা, আজকে বললেন আজকেও নাকি কমেন্ট করা যাচ্ছে না। আজকে তো কমেন্ট করতে পারার কথা, তারপরে একটু দেখি খেয়াল করে কোথায় কেন কমেন্ট করা যাচ্ছে না, দেখিনি একটু। এই সমস্যাটা বারবার হচ্ছে গত কয়েকদিন থেকে, কেন আসলে ফার্স্ট বিনের ভিডিও। আচ্ছা, কমেন্ট করা তো মনে হয় যাচ্ছে আজকে। হ্যাঁ, আমার মনে হয় কমেন্ট করা যাচ্ছে আজকে, কমেন্টগুলো তো দেখা যাচ্ছে। জি, কমেন্ট করা যাচ্ছে আমার মনে হচ্ছে আর কি। তুমি একটু দেখো কমেন্ট করা যাওয়ার কথা আর কি, কারণ অনেকগুলো কমেন্ট অলরেডি আমি দেখতেছি ফোনে। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিচ্ছি তাহলে, সম্ভবত কমেন্ট করা যাচ্ছে আজকে। ওকে, আমরা গত লেকচারগুলোতে শেষ করেছিলাম এখন পর্যন্ত কেভিএল, কেসিএল, মিক্স সার্কিট, রেজিস্ট্যান্স ক্যালকুলেশন, কারেন্ট ডিভাইডার রুল এবং সুপারপজিশন থিওরেম। এর পর্যন্ত আমাদের করা শেষ। এখন আজকে আমরা নতুন একটা টপিকে হাত দিব, সেটা হচ্ছে থেভেনিনস থিওরেম। থেভেনিনস থিওরেমের পরবর্তীতে আমরা নর্টনস থিওরেম আলোচনা করব। তো আমরা আগে থেভেনিনস থিওরেমটা আলোচনা করে নিই, তারপরে নর্টনসে যাব আর কি। আচ্ছা, থেভেনিনস থিওরেমকে আলোচনা শুরু হয়েছিল গত লেকচারে, তোমাদের যদি কারো মনে থাকে একজন শুধু একটু রেসপন্স করে দাও। থেভেনিনস কি শুরু করেছিলাম গতদিন? যারা গ্রুপে আসো, যারা ফেসবুকে সরাসরি কমেন্ট করতে পারতেছো না, তারা একটু গ্রুপে লিখো আর কি, গতদিনকে আমরা থেভেনিনস শুরু করেছিলাম নাকি। ওকে, রেসপন্স পেয়ে গেছি জুয়েল, ধন্যবাদ জুয়েল রেসপন্স করার জন্য। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন
থেভেনিনস থিওরেম থেকে আলোচনা শুরু করব। গত লেকচারে তোমাদেরকে বলেছিলাম যে থিওরেমস আমরা তখনই অ্যাপ্লাই করি যখন আমরা দেখি যে আমাদের একাধিক সোর্স রয়েছে আর কি। এর মধ্যে একটা থিওরেমসের নাম হচ্ছে থেভেনিনস থিওরেম। এবং বেশিরভাগ ক্ষেত্রে যে থিওরেমসগুলো আমরা দেখি, এই থিওরেমসগুলো কোনো না কোনো বিজ্ঞানীর নাম অনুসারে কিংবা যিনি আবিষ্কার করেছেন তার নাম অনুসারে করা হয়ে থাকে, এটা আমরা মনে রাখবো। তো থেভেনিনস থিওরেমের যেটা কাজ সেটা হচ্ছে এরকমটা, যে আমি নিয়মটা সরাসরি লিখে দিই তাহলে তোমাদের জন্য বেশি সুবিধা হবে। থেভেনিনস থিওরেমের নিয়ম হচ্ছে, আমরা যে শাখার কাজ করব, যে ব্রাঞ্চের বা যে শাখার, এটা যে শাখার কাজ করব বলতে যে শাখার কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার যে কোনো কিছু প্রয়োজন পড়বে আর কি। যে শাখার কাজ করব প্রথমে সেটি আরএল মানে লোড রেজিস্ট্যান্স নামে চিহ্নিত করে খুলে ফেলব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। এবং এই যে আরএলটা খুলে ফেললাম, আমরা সর্বশেষ যে জিনিসটা করতে হবে, এইটা হচ্ছে থেভেনিন সমতুল্য একটা সার্কিট ড্র করতে হবে। তো আমরা দেখব এখানে এই আরএলটা হচ্ছে, আমরা যে আরএলটা মাত্রই খুললাম, এই আরএলটা আবার থেভেনিন সমতুল্য সার্কিটে সংযুক্ত করা লাগবে। তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমরা আরএলটা খুললাম, এই আরএলটা আমাদের যে ব্রাঞ্চের কাজ করতে হবে সেই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, সেইটা আমাদের নর্মাল সার্কিট থেকে প্রথমত খুলে নেব, নেওয়ার পরে যে সার্কিটের কাজ করবো সেখানে সংযুক্ত করে দেবো আর কি, ফাইনালি সমতুল্য সার্কিটে। 1 নম্বর কাজ এটা। 2 নম্বর কাজ হচ্ছে, একাধিক সোর্স যেহেতু থাকবে, যেহেতু থেভেনিনস থিওরেমের কাজ করব, তার মানে থিওরেম কখন অ্যাপ্লাই হয় একাধিক সোর্সের ক্ষেত্রে। তো একাধিক সোর্স না হলেও যদি অ্যাপ্লাই করা যাবে, তবে আমরা থিওরেমগুলো সাধারণত অ্যাপ্লাই করে থাকি একাধিক সোর্সের ক্ষেত্রে আর কি। তো সেক্ষেত্রে এরকম হতে পারে যে সুপারপজিশন অথবা অন্য যে কোনো থিওরেমের হেল্প নিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে সুপারপজিশন হেল্পই আমরা নিব। সুপারপজিশনের হেল্প নিয়ে সুপারপজিশন লিখলাম কারণ তোমরা যেন বুঝতে পারো এখানে অন্য যে কোনো থিওরেম হতে পারে। এক কথা যে কোনো থিওরেমের হেল্প নিয়ে ওই ব্রাঞ্চের, আচ্ছা ওই ব্রাঞ্চ বলতে ব্যাপারটা এরকম যে, আচ্ছা তার আগে অন্য একটা জিনিস লাগবে, এটা তোমাদেরকে লিখে দিই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেটা বললাম এটা হচ্ছে এরকমটা, যে ব্রাঞ্চের কাজ করবো সেটা প্রথমে খুলে ফেলবো আরএল নামে চিহ্নিত করে। এরপর কাজ হচ্ছে যে ব্রাঞ্চে খুললাম আর কি, ওপেন যেখানে করলাম, ওপেনকৃত ওই স্থানে থেভেনিন ভোল্টেজ, এটাকে ভিটিএস বলবো, ভিটিএস চিহ্নিত করে তার মান বের করব। এবং এই মান বের করব হচ্ছে কীভাবে বলে রেখে তোমাদেরকে, কেভিএল অ্যাপ্লাই করে। এটা মনে রাখবো, তার মান ব্যবহার করব কেভিএল অ্যাপ্লাই করে। গেল। এখন যেহেতু কেভিএল অ্যাপ্লাই করব, তার মানে কেভিএল নির্দেশ একটা লুপে অ্যাপ্লাই হবে। এখন যে লুপে কেভিএল অ্যাপ্লাই হবে, ওই লুপের বাকি যে ব্রাঞ্চগুলো আছে ওদের কারেন্টের প্রয়োজন পড়বে। মনে করো ধরো যদি আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে এটা তো সোর্স, এর ভোল্টেজ আমাদের জানা, কিন্তু এর ভোল্টেজ জানা নেই, এর ভোল্টেজ জানা নেই, তাহলে এখানকার এবং এখানকার কারেন্ট লাগবে। তাহলে আমাদের যে ব্রাঞ্চগুলোর কারেন্ট প্রয়োজন পড়বে সেগুলো অন্য যে কোনো থিওরেম বা সুপারপজিশন বা অন্য যে কোনো থিওরেম অনুসারে, অন্য যে কোনো থিওরেমের হেল্প নিয়ে লুপের প্রয়োজনীয় কারেন্ট বের করতে হবে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর কাজ। এবার 4 নম্বর কাজ হচ্ছে, আমরা যে জায়গায় ওপেন করেছিলাম সেখানে ভিটিএস লাগার পর মান বের করলাম। এখন আমাদের কাজ হচ্ছে ওপেন যেখানে করব বা ওপেন যেখানে হয়েছিল, ওপেনকৃত ওই স্থানে আমরা আরটিএস সংযুক্ত করব। আরটিএস মানে হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স, এবং এর মান বের করে ফেলব। যে আরটিএস এর মান বের করব এটা আমরা হচ্ছে এখানে পুট করব। এই আরটিএস এর মান বের করার অবস্থা মনে রাখবো যে আরটিএস মান যখন বের করব, তখন যেহেতু পুরো সার্কিটের ভিতরে একাধিক সোর্স আছে, তাছাড়া তো আমরা থিওরেম অ্যাপ্লাই করতাম না। তো সেক্ষেত্রে মনে রাখবো যতগুলো ভোল্টেজ সোর্স পাবো, সবগুলো ভোল্টেজ সোর্সকে আমরা করে দেবো শর্ট, আর কারেন্ট সোর্সগুলোকে করে দেবো ওপেন, দিয়ে আমরা আরটিএস এর মানটা বের করবো। তাহলে ওই স্থানে আরটিএস এর মান বের করলাম। করার পরে সর্বশেষ কাজ হচ্ছে সমতুল্য সার্কিট ড্র করা। তাহলে আমরা যেটা করবো এখন, সমতুল্য সার্কিট ড্র করবো। এটা হচ্ছে সমতুল্য সার্কিট, যেখানে আমরা দেখবো যে ভিটিএস, যে ভিটিএস বলতে ওই যে ভিটিএস আমরা আগে বের করলাম 2 নম্বরে, এরপর আরটিএস, যে মাত্র আরটিএসটা বের করার কথা বললাম, আর আরএল হচ্ছে প্রথমে যেটা চিহ্নিত করছে সেটা হচ্ছে আরএল। গেল। যেহেতু এটা সিরিজ সার্কিট, তাহলে আমরা যদি এখানকার কারেন্ট বের করি, এখানকার কারেন্ট হবে, যদি আমি এটাকে আই বলি, তাহলে আমাদের সূত্র অনুসারে আই দাঁড়াচ্ছে ভিটিএস
ডিভাইডেড বাই, যেহেতু রেজিস্ট্যান্সগুলো সিরিজে আছে তার মানে এই দুটো রেজিস্ট্যান্স যোগ করে দিলেই হয়ে যাওয়ার কথা। তাহলে আরটিএস প্লাস আরএল, তাহলে আই ইকুয়াল টু দাঁড়াচ্ছে ভিটিএস প্লাস আরটিএস প্লাস আরএল। আরটিএস হচ্ছে থেভেনিন সমতুল্য রেজিস্ট্যান্স, যেখানে আমরা যে জায়গায় ওপেন ছিল ওখানে আরটিএস সংযুক্ত করে মান বের করা, ভিটিএস হচ্ছে যেখানে ওপেন ছিল সেখানে ভিটিএসটা বের করা, আর আরএল হচ্ছে যেটা প্রথমে খুঁজছি সেটা। তোমাদের থেভেনিন সাধারণত যারা পলিটেকনিক থেকে অলরেডি প্রথম সেমিস্টার শেষ করেছো আর কি, তোমাদের জন্য এটা আমার মনে হয় যে অনেক ভালো করে করানো হয়, কারণ থেভেনিনসটা সবসময় কাজে লাগে আর কি, এটা মনে রাখবো। আর যদি কখনো পরীক্ষার থিওরেমস আসে তাহলে এটাও মনে রাখবো আমরা যে সাধারণত থেভেনিনস থিওরেমটা সবচেয়ে বেশি আসে এবং হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, আর নর্টনস থিওরেমে পরীক্ষায় আসে বেশি আর কি, মনে রাখবো আর কি। আর যখন আমরা ইউনিভার্সিটি লেভেলে চলে আসি বা অনেক হায়ার লেভেলে চলে যাই বা যখন অনেক বড় বড় পরীক্ষাগুলো হয় তখন খেয়াল করে দেখা যায় যে নোডাল অ্যানালাইসিস কিংবা সুপার নোড যেটাকে আমরা বলি, এই সুপার নোডের অঙ্ক বেশি আসে আর কি। আর আসে না যেগুলো বলা যেতে পারে স্টার ডেল্টা কনভার্সন, তারপর হচ্ছে ম্যাক্সওয়েল থিওরেম, সোর্স কনভার্সন, সুপারপজিশন থিওরেম, এগুলো সাধারণত কম আসে আর কি। সো এই জন্য থেভেনিনস থিওরেম যারা বুঝো তারা তো বুঝোই, আর যারা বুঝো না তারা অবশ্যই এবার ক্লিয়ার হয়ে নেবে বিষয়টা। আচ্ছা, আমি তোমাদেরকে অঙ্ক করাবো, তো আমি চেষ্টা করবো তোমাদেরকে ক্রিটিক্যাল কিছু সার্কিট করাতে, যেগুলো সার্কিট হচ্ছে একটুখানি কঠিন টাইপের এবং যে সার্কিটগুলো তোমাদের নোটে দেওয়া হয়নি এই টাইপের আর কি। তো সেক্ষেত্রে আমাকে 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় দাও, আমি একটা সার্কিট খুঁজে বের করি যেটা তোমাদের নোটে দেওয়া হয়নি বা যথেষ্ট ক্রিটিক্যাল আর কি। বিভিন্ন জবে আসছে কিংবা হচ্ছে ডুয়েটের মিশন টেস্টে আসে এই টাইপের কিছু অঙ্ক দেখাই, যদিও একটু ক্রিটিক্যাল হয়ে যাবে শুরুতেই, তবুও তোমরা বুঝতে পারবা, কারণ যেহেতু আমি বুঝাই দিচ্ছি তাহলে না বুঝে আর কই যাবা। আচ্ছা, তাহলে হচ্ছে আমি একটা অঙ্ক তোমাদেরকে প্রথমেই দেখাই। আমি তোমাদের কাছকে থেভেনিনসের উপর 2টা বা 3টা সার্কিট দেখাবো, তোমাদের ক্লিয়ার যদি হয়ে যায় 2টাতে তাহলে 2টাই শেষ, আর অথবা আরেকটা দেখাবো আর কি। তো আমি এখান থেকে সার্কিটটা এটা মুছে দিই আর কি, কারণ যেহেতু আমাদের যে সার্কিটটা করবো সার্কিটটা যথেষ্টই বড় এবং একটু সময়ও লাগবে আর কি। আচ্ছা, থেভেনিনস থিওরেমের মাঝে মাঝে অঙ্ক করতে গিয়ে আমাদেরকে বিপদে পড়া লাগে অনেক সময়, যে কী করতে বলছে আর কি করে ফেলি, এই জিনিসটা অনেক সময় বুঝি না। এটা আমি অনেক দেখেছি আর কি, যারা অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দেয়, বিভিন্ন সময় মডেল নিয়েছি, সিরিজ টেস্ট নিয়েছি, তো সেখানে দেখতাম যে আসলে প্রশ্ন দিতাম একটা, তো ওরা অঙ্ক সব সলভ করে ফেলে, কিন্তু ধরো একটা অঙ্কে 10 মার্ক আছে, ওরা 10-এ 10 পায়নি, কারণ হচ্ছে যে ওরা আসলে মূল কথা বুঝতে পারেনি আর কি। যে প্রশ্নটা হচ্ছে এরকম যে নিম্নের সার্কিট থেকে ভিটিএইচ ও আরটিএইচ বের করো এওবি প্রান্তের, এটা হচ্ছে আমাদের কাজ। যে সার্কিটটা ওরা দিয়ে রাখছে সার্কিটটা দেখতে এরকম একটুখানি দেখতে জটিল মনে হতে পারে, কিন্তু সার্কিটটা আসলে জটিল না। তোমরা যারা থেভেনিনস অনেক ভালো করে পারো না তারা অনেক ভালো করে দেখবা, কারণ হচ্ছে কিছু কিছু থিওরেমস আছে যে থিওরেমগুলো সারা জীবন কাজে লাগবে। তুমি যেহেতু ইলেকট্রিক্যালে ভর্তি হয়েছো, তোমার কিছুই করার নাই, জিন্দেগি মনে করে এটার উপর দিয়ে যাবে আর কি। তুমি না চাইলেও থেভেনিনস তোমার পিছনে কোনো দিন ছাড়বে না, ইলেকট্রিক্যালে ভর্তি হয়েছো কেন বা ত্রিপলিতে তুমি যখন অ্যাডমিশন নিতে চাইবা, কিছু কিছু জিনিস তোমার সারা জীবনই কাজে লাগবে। তো যেমন এটা বলা হচ্ছে এ প্রান্ত বি প্রান্ত, এখানে একটা জি প্রান্ত লিখে ওরা এটাকে গ্রাউন্ড করে দিল, বললে এটা জি প্রান্ত। এখানে দেওয়া হচ্ছে 6 ওহম, এখানে 4, এখানে হচ্ছে 2, এখানে 3, আর এই যে এখানে প্রান্ত দিচ্ছে প্রান্ত হচ্ছে 24 ভোল্ট। এইরকম আমাদের একটা সার্কিট এখানে দেওয়া আর কি। বলা হচ্ছে এ থেকে বি প্রান্তের ভিতরে ভিটিএস এর মান এবং আরটিএস এর মান বের করো। আমি জানি তোমরা এই টাইপের সার্কিট অনেকেই করছো, কারণ অনেকে এখানে এক্সপার্ট আছো যারা, তারা করে ফেলছো। তো যারা করছো তারা একটুখানি মনোযোগ দাও, কারণ এই সার্কিটটা যথেষ্ট ক্রিটিক্যাল এবং হচ্ছে এই টাইপের সার্কিটই আসে। ওকে, অনেক একেবারে সহজ সার্কিটগুলো থেকে এটা একটুখানি আলাদা আর কি। প্রথমত যেটা করা লাগবে, আমাদের হচ্ছে সার্কিটটাকে সিম্পলিফাই করে নিতে হবে, তাতে আমাদের জন্য সুবিধা হবে। যেমন আমরা যখন একটা ভোল্টেজ সোর্স থাকে, সাধারণত আমরা জানি যে একটা ভোল্টেজ সোর্সের 2টা প্রান্ত হয়, একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত। তো পজিটিভ প্রান্ত হচ্ছে অবশ্যই 24 ভোল্টের এই প্রান্তটা, আর নেগেটিভ প্রান্ত কই? নেগেটিভ প্রান্ত হচ্ছে যে গ্রাউন্ড।
তাহলে প্রথমত আমি যেটা করবো, এটা 24টাকে এখান থেকে মুছে দিয়ে আর গ্রাউন্ডটাকে এখান থেকে সরাই দিয়ে আমি এরকম বলতে পারবো যে আসলে এই 24 ভোল্টটা দেখতে এইখানে, এই যে 24 ভোল্টটা হচ্ছে এখানে, এবং এই যে 24টা ছিল, 24টা থাকার সময় এটাকে নেগেটিভ প্রান্ত দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এই পাশে গ্রাউন্ড ছিল, এই পাশে গ্রাউন্ড ছিল একটু মনে করার কথা তোমাদের, গ্রাউন্ড থাকার কারণে নেগেটিভ প্রান্ত হয়েছে এটা। আর যেহেতু উপরের দিকে ছিল হচ্ছে একটা ঘূর্ণন পাকের মতো ছিল বা এরকম একটা পয়েন্ট ছিল এরকম দেখতে, এই প্রান্তটাকে আমরা পজিটিভ প্রান্ত ধরে নিয়েছি। তাহলে মনে রাখবো যে এই প্রান্তটা হচ্ছে পজিটিভ, যেটা মাথা দেওয়া ছিল একটা পজিটিভ প্রান্ত, এটাকে টেনে এভাবে যেহেতু ওই তার এবং এই তার একই তার, তার মানে এখানে আমরা 24 ভোল্ট লিখতে পারি। ওকে, আর এটা আসলে গ্রাউন্ডটা নেগেটিভ প্রান্ত, সেজন্য 24 ভোল্টটা এখানে গেল। এবার আমাদের কাজ হচ্ছে কি, দেখো বলা হচ্ছে নিম্নের সার্কিট থেকে ভিটিএস এবং আরটিএস এর মান বের করো। এবার আমরা দেখি যে এই নিয়মের ভিতরে প্রথমে তোমাদের বলা ছিল এরকমটা যে আমাদের যে ব্রাঞ্চের কাজ করতে বলবে ওই ব্রাঞ্চ থেকে যে রেজিস্ট্যান্সটা থাকে সেই রেজিস্ট্যান্সটা খুলে ফেলবো, যারা নামকরণ করবো আরএল নামে। সমস্যা হচ্ছে এইখানে এসে আমরা যদি দেখি তাহলে আমাদের কাজ করতে বলা হচ্ছে এ থেকে বি প্রান্তের ভিতরে, যার ভিতরে কোনো ব্রাঞ্চই নাই। তাহলে কী করবো এখন বলো তো? যেহেতু এর ভিতরে কোনো ব্রাঞ্চ নাই, তার মানে বুঝতে হবে এখানে আমরা আরএল বলে কোনো কিছু পাবো না। এর মধ্যে মনে থাকার কথা বা মনে রাখবো। তাহলে এখানে আমরা আরএল বলে কোনো কিছু পাবো না, এবং আমাদেরকে এজন্যই এই সার্কিট থেকে শুধুমাত্র ভিটিএস আর আরটিএসি বের করতে হচ্ছে। আর এটাই সম্ভব, কারণ তুমি তো আরএল পাবা না। আরএল যদি না পাও তাহলে সমতুল্য সার্কিট তো কমপ্লিট হবে না, কারণ সমতুল্য সার্কিট বলতে আমরা বুঝি ভিটিএস আরটিএস আরএল লাগবে। ঠিক এই কারণে এই সার্কিট থেকে ভিটিএস এবং আরটিএস বের করতে বলা হচ্ছে। যদি তোমাকে এই সার্কিট থেকে বলা হতো সার্কিটটাকে সলিউশন করো, তাতে তোমাকে এই কাজ করা লাগতো। ওকে, তাহলে আমি কাজ শুরু করি। তাহলে বলা হচ্ছে ভিটিএস বের করতে হবে এবং আরটিএস, প্রথমে আমরা ভিটিএস বের করে নেব এ থেকে বি প্রান্তের ভিতরে। তোমাদেরকে বলা হয়েছে এটা আগেই গত লেকচারে, যে আমরা যখন আলফাবেটের কিছু বর্ণমালা দেখবো এরকম, মানে হচ্ছে কিছু আলফাবেট দেখবো এরকম যারা হচ্ছে সিরিয়ালি আর কি, তো এদের যে সিরিয়াল আছে এটাতে যদি আগেরটা হবে পজিটিভ প্রান্ত, পরেরটা নেগেটিভ। যেমন এক্স ওয়াই হলে এক্সটা পজিটিভ, ওয়াইটা নেগেটিভ, এবি হলে এটা পজিটিভ, বিটা নেগেটিভ, পি কিউ হলে পিটা পজিটিভ, কিউটা নেগেটিভ। সিমিলারলি আমরা বুঝে নিব যে এ প্রান্তটা হবে অবশ্যই পজিটিভ, বি প্রান্তটা হবে নেগেটিভ, এবং এখান থেকে আমাদেরকে বের করতে হবে ভিটিএস। তাহলে ভিটিএস যদি আমরা বের করি, কী করে বের করবো দেখো তো? আমাদেরকে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে যদি আমি ভিটিএসটা কেভিএল অ্যাপ্লাই করি এইটুকুন লুপের ভিতরে, অর্থাৎ এ এখানে একটা প্রান্ত দিয়ে দাও, ধরো এটাকে যদি আমি বি বলি, এখন বি তো এটা, এটাকে সি যদি বলি, এটা যদি বলি ডি, তাহলে এ বি সি ডি, এ সি ডি বি এ, এইভাবে যদি বলি তাহলে এখানে 24 ভোল্ট ভোল্টেজ দেওয়া, শুধু 4-এর ভিতরকার কারেন্ট দরকার আমাদের, তাছাড়া 4-এর ভোল্টেজ আমরা পাবো না। তাহলে ভিটিএস বের করতে আমাদের লাগতেছে কেভিএল, কেভিএলের জন্য 24-এর ভিতরে ভোল্ট আছে, যা 4-এর ভিতরকার কোনো ভোল্ট পাচ্ছি না বলে মান বের করতে হচ্ছে। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এই সার্কিটটিতে সলভ করতেছেন, আপনি শুরুতেই বলতেছিলেন যে থিওরেমস অ্যাপ্লাই হবে যখন একাধিক সোর্স থাকবে, কিন্তু এখানে তো সোর্স একটা, সেটা হচ্ছে 24 ভোল্ট, তাহলে এখানে থিওরেমস অ্যাপ্লাই করার কি দরকার বা পড়ছিল? তো মনে রাখবো আমরা যখন বেসিক্যালি কোনো থিওরেম অ্যাপ্লাই করি তখন অ্যাপ্লাই করি মূলত একাধিক সোর্সের ক্ষেত্রে। তার মানে এমন না যে একটা সোর্স থাকলে তুমি এখান থেকে থিওরেম অ্যাপ্লাই করতে পারবা না, ব্যাপারটা কিন্তু এরকম না। তবে আমরা সাধারণত অ্যাপ্লাই করে থাকি একাধিক সোর্সের ক্ষেত্রে, এটা মনে রাখবো আর কি। তাহলে আমরা 4-এর ভিতরকার যেহেতু কারেন্ট প্রয়োজন হবে, তাহলে আমরা দেখি কত কারেন্ট আসে, একটুখানি বোঝার চেষ্টা করি। তো অনেকগুলো ওয়ে আছে বোঝার, এখানে দেখো যেমন এটা তো ওপেন, তাই না? এখান থেকে তো এটা নাই আর কি। তাহলে মনে করো পৃথিবীতে কোনো ভিটিএস বলে কোনো কিছু নাই, এরকম আর কি, ফাঁকা ধরে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই 4 আর 2 কি এটা তো এখান থেকে নাই, তাহলে 4 আর 2 কি সিরিজ না, বোঝা যাচ্ছে? এই যে এই লাইনটা কিন্তু না, এই লাইনটা তো ওপেন, তাই না? এই লাইনটা থাকাও যায় না থাকাও তো ওপেন লাইন আর কি। তাহলে 4 আর 2 6, 6 আর 6 কি প্যারালাল না? তাহলে মোট রেজিস্ট্যান্সটা বের করে নেই। তাহলে মোট রেজিস্ট্যান্স RT = 4 আর 2 6, প্যারালাল হচ্ছে 6, এর সাথে এই দুটো যখন একখানে হয়ে যাবে, একটা হয়ে যাবে না, তখন এই 6 6 মিলে এর সাথে 3 কি সিরিজ, 3 হচ্ছে সিরিজ, তার মানে টোটাল হবে 3, 6 আর 6 করলে 3 আসে, 3 3 আবার 6 এরকম আসবে, গেল। তাহলে আমি এখানে একটা মোট কারেন্ট পাবো, যে মোট কারেন্টটাকে যদি আমি I1 বলি, তাহলে I1 = পাবো হচ্ছে 24/6, তার মানে 4 অ্যাম্পিয়ার, এটা 424। ওকে, এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে পর্যন্ত আসবে, কারণ রাস্তা তো ওই একটাই, এখানে আসার পর রাস্তা দুইটা, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে এই 2 আর 4, তার মানে আবার 6। তাহলে আমার যেহেতু এই পাশ থেকে 4-এর দরকার, এবং 4-এর ভিতরে কারেন্টটা এই পাশ দিয়ে এসে এই পাশ দিয়ে একটা যাবে, গিয়ে উপরের দিকে উঠবে, আর একটা কারেন্ট মধ্যে এই পাশ দেবে, 4-এর উল্টা দিক থেকে আসবে, অর্থাৎ এই পাশ থেকে কারেন্টটা যাবে। তাহলে ধরো যদি আমি এটাকে বলি I4, তাহলে আমি বলতে পারবো যে I4 = মোট কারেন্ট কত অ্যাম্পিয়ার পাচ্ছি 4, বিপরীত শাখা কত এই 6, নিচে বিপরীত শাখা কত 2 4 হচ্ছে নিজের শাখা, আর বিপরীত শাখাটাও যোগ করা লাগবে, তার মানে আসবে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। সমস্যা হচ্ছে এই যে I4 কারেন্টটা যাবে নিচ থেকে উপরের দিকে, তার মানে এখানে যাওয়ার সময় কারেন্টটা হচ্ছে এই প্রান্তটা হবে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, আমাদের বুঝতে পারার কথা। কিন্তু
আর এই যে 24 ভোল্ট আছে, এটা তো পজিটিভ, এটা নেগেটিভ, এটা বুঝতেই পারলাম আমরা। এবার এখানে যে ভিটিএস আমরা বের করবো, এটা লাগাই দিই। এটা হচ্ছে আমাদের ভিটিএস বের করা। এ প্রান্তটাকে বলবো পজিটিভ যেহেতু প্রথম প্রান্ত, আর বিটাকে বলবো নেগেটিভ। এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করবো। কেভিএল অ্যাপ্লাই করার সিস্টেম তোমাদের মনে থাকার কথা। বলছিলাম যে একটা প্রান্ত নিব, যদি আমরা এখান থেকে প্লাস প্রান্ত নিই, একটা প্রান্ত বাদ তারপরেরটা, একটা প্রান্ত বাদ তারপরেরটা। তাহলে অ্যাপ্লাই কেভিএল এ সি ডি, এটা যদি বি বলি এ সি ডিবির মধ্যে, তাহলে আমরা বলতে পারবো ভিটিএস প্লাস সাইন এসি। তাহলে প্লাস বাদ মাইনাস 24, মাইনাস বাদ প্লাস, প্লাস 4 হচ্ছে রেজিস্ট্যান্স, আর কারেন্ট কত? কারেন্ট মাত্র দেখলাম 2 অ্যাম্পিয়ার, তাহলে ইন্টু 2 ইকুয়াল টু 0। তাহলে ভিটিএস হচ্ছে 4 দুগুণ 8, যদি 24 থেকে বাদ দাও 16 ভোল্ট দাঁড়াচ্ছে। তাহলে একটা অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল, যে অ্যান্সারটার কথা ওরা আমাদেরকে বলতেছিল যে ভিটিএস এর মান কত, এটা কিন্তু হয়ে গেল। এবার আমাদেরকে বলতে বলা হচ্ছে আরটিএস এর মান কত হবে। তোমাদেরকে আগেই বলেছিলাম আরটিএস যখন সংযুক্ত করব তখন আমাদের যে ভিটিএস যেখানে ছিল এখানে আরটিএস সংযুক্ত করব। তার মানে সার্কিটটা দেখতে হবে, এখানে হচ্ছে কোনো ব্রাঞ্চ নেই, এই যে নিচে এখানে একটা ব্রাঞ্চ আছে 3, এবার একটা ব্রাঞ্চ এখানে আছে, এটা হচ্ছে 6, এটা হচ্ছে একটা ব্রাঞ্চ আছে, এটা হচ্ছে 2, এখানে একটা ব্রাঞ্চ আছে, এটা হচ্ছে 4, এবং এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, এটা শর্ট হয়ে যাবে, তোমাদের মনে থাকার কথা, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট। এবং এই যে এখানে ভিটিএস ছিল লাগানো, এই যে এই 2 প্রান্তের ভিতরে এখানে হবে আরটিএস এবার, এবং এখান থেকে পর্যন্ত আরটিএসটা বের করতে হবে। বুঝতে পারার কথা তোমাদের। এখন যদি এখান থেকে আরটিএস আমি বের করি, তাহলে আরটিএসটা বুঝতে পারতেছি না যে আসলে কে কে সিরিজ কে কে প্যারালাল, কারণ যেহেতু এটুকুন এখানে শর্ট হয়ে গেছে। তাহলে একটা কাজ করতে পারি, পয়েন্টিং করি, এটাকে যদি এ পয়েন্টে এটাই পয়েন্ট হবে, এটাই হলে এটা একই তার, এই পয়েন্টে এটা এ পয়েন্ট হবে, বোঝা যাচ্ছে আমাদের, বুঝতে পারার কথা। আর যদি আমরা এটাকে বি পয়েন্ট বলি, তাহলে এটা বি থেকে গেল, নতুন একটা পয়েন্ট পাচ্ছি, এটা হচ্ছে সি পয়েন্ট। ওকে, তাহলে এ বি আর সি পয়েন্ট পাচ্ছি আমরা, তাহলে এটা বি আর কি। তাহলে আর এ বির ভিতরে এ আর বির ভিতরে আমরা মাপবো হচ্ছে আরটিএস, যেহেতু এখানে এ এখানে যেহেতু বি, এ বির ভিতরে মাপবো আরটিএস গেল। এরপর আমরা পয়েন্ট পাচ্ছি এ আর বি ছাড়াও পয়েন্ট পাচ্ছি হচ্ছে সি পয়েন্ট, এবং সি পয়েন্টের সাথে কানেকশন আছে বির, আবার সির সাথে কানেকশন আছে এর, তার মানে সিটা মাঝখানে দিলে ভালো হয়, ওটা মনে থাকার কথা আর কি। তাহলে এটা হচ্ছে সি লাইন। এখন আমরা দেখে নিই কার সাথে কে আছে। এ থেকে সির ভিতরে কত আছে 3, এ থেকে সির ভিতরে আছে 3, আবার এ থেকে সির ভিতরে কত আছে 6 এ পর্যন্ত বুঝতে পারার কথা। এবার দেখো বি থেকে সির ভিতরে কত আছে 2। এবার দেখো এ থেকে বির ভিতরে কত আছে, এ থেকে বির ভিতরে 4, তাহলে এ থেকে বির ভিতরে আছে 4, তার মানে টোটাল আরটিএস ইকুয়াল টু দাঁড়াচ্ছে 3 আর 6 কি প্যারালাল হবে, 3 আর 6 হচ্ছে প্যারালাল, এর সাথে যোগ হচ্ছে সিরিজ হচ্ছে 2, এবং এর সাথে প্যারালাল হচ্ছে কি আবার 4। তো 3 আর 6 করলে 3 6 18, 3 দুগুণ হচ্ছে 3 আর 6 9, তাহলে 9 হচ্ছে 2 দাঁড়াচ্ছে 2 2 4, 4 4 প্যারালাল করলে আসবে আবার 2 ওহমস আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর। তাহলে আমাদেরকে যে আরটিএস বের করতে বলছে, আমরা এখানে আরটিএস বের করলাম, আমাদের যে ভিটিএস বের করতে বলছে ভিটিএস এখানে বের করলাম। অঙ্কটা ক্রিটিক্যাল এই জন্যই বলতেছি যে যারা আসলে একটু কম পারো, বা যারা মনে হয় যে থেভেনিনসটা ভুলে গেছো, তারা এই সার্কিটটা ভালো মতো ঝকঝকা করে বুঝে নাও, কারণ আমাদের অনেক সহজ সার্কিট কিন্তু আসে না পরীক্ষা, মনে রাখবো এটা আমরা। কারণ ডুয়েট অ্যাডমিশন টেস্ট যখনই হয় বা যখন জবের কোনো পরীক্ষা হয়, এমন কিছু অঙ্ক আসে যে অঙ্কগুলো মোটামুটি একটুখানি ক্রিটিক্যাল বা একটুখানি যথেষ্ট বলা যেতে পারে যে বেসিক ক্লিয়ার থাকলে মূলত পারা যায় আর কি অঙ্কগুলো। যে পর্যন্ত হলো তোমরা দেখো একটুখানি বুঝছো কি না, বুঝে থাকলে একটু রিপ্লাই দাও বা কমেন্ট একটুখানি করো আমাকে। নয়েজ হচ্ছে তাই তো, আচ্ছা নয়েজটা আমি রিডিউস করে দিচ্ছি। ওকে, আবার রিপ্লাই করতে বলছেন, হ্যাঁ আমি আবার হচ্ছে দেখাবো তোমাদেরকে, সমস্যা নেই। লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না।
বাকিটা দেখো তো, সবার কি অবস্থা একই, লেখাগুলোকে আজকে বোঝা যাচ্ছে না এরকম কিছু, নাকি লেখাগুলো ছোট হয়ে গেল আজকে বেশি? আমার তো মনে হয় না লেখাগুলো ছোট হয়েছে আজকে। আচ্ছা, নয়েজটা আমি রিডিউস করে দিতে পারবো। তোমাদের যে ফ্যানটা চলতেছে আমার এখানে, ফ্যানটা একটু স্লো করে দিলে নয়েজ রিডিউস হয়ে যাওয়ার কথা। ভাইয়া i4-এর মোট কারেন্ট 4 হলো কিভাবে? কই গেল i4? ও আচ্ছা, i4-এ আগত মোট কারেন্ট কীভাবে 4 হলো? ঠিক আছে, আমি এটা বোঝাচ্ছি। হ্যাঁ, এরকম ইন্ডিভিজুয়াল প্রশ্ন করলে আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। যেমন দুইজন বলেছে যে আবার রিপিট করতে সেটা সমস্যা না, কিন্তু আসলে ইন্ডিভিজুয়াল প্রবলেমগুলো বুঝতে পারলে আমিও বুঝতে পারতাম যে আসলে তোমরা যারা বুঝতেছো না তাদের প্রবলেম কোথায়। মনে রাখবো যে আমাদের হচ্ছে যখন কোনো রোগ সারাতে হয়, রোগটা আইডেন্টিফাই করা বা আমাদের প্রবলেম আইডেন্টিফাই করাটাই হচ্ছে সলিউশনের অর্ধেক কাজ। এটা আমরা সবসময় মনে রাখবো আর কি। ওকে, তাহলে আমি আর কেউ মনে হয় কোনো কিছু বলবো না। নয়েজ যে বলতেছিল হচ্ছে, সে একটু জানাও আর কি, নয়েজ রেডি হয়েছে? ওকে, তাহলে আমি এখন সলভিংয়ে চলে যাই আবার। এবার যেটা করবে সেটা হচ্ছে মুছে দিয়ে করবো। হ্যাঁ, তোমরা বুঝে নিও আর কি। আচ্ছা, একজন প্রশ্ন করেছে i4টার মানে টোটাল কারেন্টটা 4 হলো কীভাবে। আমি এটা দেখার আগে শুরু থেকে একবার করে বলি, যেহেতু রিপিট করতেই হচ্ছে, আমাকে বলে হয়েছে, দুইজন অলরেডি জানিয়েছে রিপিট করার জন্য। আমাদের কাজ হচ্ছে সার্কিট থেকে ভিটিএস এবং আরটিএস এর মান বের করা। ওকে, ভিটিএস আরটিএস কই পাই আমরা বলেছিলাম এরকমটা যে আমরা যে আরএল এর কথা বলছি, আমাদের যে ব্রাঞ্চের কাজ, ওই ব্রাঞ্চে যদি রেজিস্ট্যান্স থাকে সেটাকে খুলে ফেলবো। খুলে ফেলার পরে ওই ব্রাঞ্চে যে আরএল পাইলাম সেই আরএলটা সমতুল্য সার্কিটের আরএলের জন্য সংযুক্ত করব। এটা আমাদের প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যে আমরা যেহেতু আরএলটা খুলে ফেলবো আর এই সার্কিটে কিন্তু আরএলটা নাই, তাহলে কি বোঝা গেল আরএলের কোনো কাজ নাই। তাহলে আরএল ছাড়াও আমাদের একটা থেভেনিন সার্কিট কমপ্লিট হতে 2টা জিনিস লাগে আরও, একটা ভিটিএস একটা আরটিএস। ওই কাজটা ওরা করতে বলেছে যে ভিটিএস এর মান কত, আরটিএস এর মান কত। এখন ভিটিএস কোন প্রান্তে বের করবো এটা ওরা ফিক্সড করে দিয়েছে যে এ থেকে বি প্রান্তের ভিতরে ভিটিএস বের করো। তাহলে এ এবং বি প্রান্তের ভিতরে ভিটিএস সংযুক্ত করেছি এবং তোমাদেরকে বললাম যে ভিটিএস যখন আমরা বের করবো তখন বের করার সিস্টেম হচ্ছে কাছাকাছি কোনো লুপ অ্যাপ্লাই করতে হবে, কারণ ভিটিএস মানে তো থেভেনিন ভোল্টেজ, আর কেভিএল এর কাজ হচ্ছে কারশফস ভোল্টেজ ল। কেভিএল এর কাজই তাই যে বাকি সোর্সগুলো যদি, বাকি ভোল্টেজ ড্রপগুলো যদি ভোল্টেজের মান জানা থাকে তাহলে যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের ভোল্টেজ বের করা যায়। তো আমরা এই জন্য এইখানকার ভোল্টেজ বের করার জন্য ভিটিএস সংযুক্ত করে এর কাছাকাছি যে লুপ আছে এটা এই পাশের লুপটা অ্যাপ্লাই করছি আমি। তোমরা চাইলে এই বড় লুপটা অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। কেউ চাইলে এই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে নেমে এই পাশে আসতে পারো। তো আমি এই কাছাকাছি লুপটা অ্যাপ্লাই করছি কারণ 24-এর ভোল্ট আমাদের জানা, খালি কোনোভাবে এই 4-এর কারেন্টটা জানতে পারলে আমি ভোল্টেজটা পেয়ে যাবো। এই জন্য আমি 4-এর কারেন্ট বের করতে গেছি। এখন 4-এর কারেন্ট বের করতে গেলে সার্কিটটা দেখতে এরকম দেখায়, এটা হচ্ছে সার্কিট। এখন এটা যদি সার্কিট হয় তাহলে 24 ভোল্টের জন্য যে কারেন্ট যাবে, তো রেজিস্ট্যান্স দেখছিলাম 2 আর 4-এ 6, 6 প্যারালাল করলে আসে 3, 3 3-এ হয় 6, 24কে 6 দ্বারা ভাগ করে 4 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে যেহেতু এটা সিরিজ সার্কিট, মানে এখানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট এপাশ দিয়ে গিয়ে, যে রাস্তা তো একটাই, তার মানে এই পর্যন্ত 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। আসার পরে এই কারেন্টটা ফেরত যাবে কীভাবে, কারেন্টটা এপাশ দিয়ে ফেরত গিয়ে এখানে ঢুকবে আর এপাশ দিয়ে গিয়ে এপাশ দিয়ে ফেরত যাবে। এখন এই 2 আর 4 তো সিরিজ, আর এখানকার 6 হচ্ছে একটা লাইন, তাহলে 2টা লাইনে ভাগ হচ্ছে, একটা লাইন একটা লাইন। আমার কাজ হচ্ছে i4 বের করা। তাহলে এখানকার কারেন্ট এখানকার কারেন্ট একই, এখানকার কারেন্ট এখানকার কারেন্ট একই, যেটা আমরা i4 বলতে পারি। তো i4 ইকুয়াল কত হচ্ছে, এখানে আগত মোট কারেন্ট 4, তোমার প্রশ্নের উত্তর পাওয়ার কথা, মোট কারেন্ট 4। আর যদি তুমি এই শাখাতে আসবাই তাহলে বিপরীত শাখা এইটা, বিপরীত শাখা হচ্ছে 6, নিচে হচ্ছে 6 প্লাস 4 আর 2 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে গেল। এই 2 অ্যাম্পিয়ার যেটা আসলে এটা নিচ থেকে উপরের দিক যাওয়ার কারণে ডিরেকশনটা নিচ থেকে উপরের দিক দিলাম, এবং নিচেরটা হলো প্লাস, উপরেরটা হলো মাইনাস, কারণ 4 যে ছিল এই 4-এর এই পাশ থেকে কারেন্ট ঢুকে, তার মানে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। ওকে, হয়ে গেল। তাহলে আমি যখন বিটিএস নিয়েছিলাম, বিটিএস এর পরবর্তী সাইন -24, এরপরে প্লাস সাইন পড়ছে, 4 × 2, 4 হচ্ছে রেজিস্ট্যান্সের মান আর 2 হচ্ছে কারেন্ট। এর ভোল্টেজ পাওয়া গেল, এর ভোল্টেজ বের হয়ে গেল 16 ভোল্ট। এবার কি করলাম, যে সার্কিটটা ছিল এই সার্কিটটার ভিতরে আরটিএসটা যেখানে ভিটিএস ছিল ওখানে লাগাইলাম। ভিটিএস লাগানোর পরে আমাদের যে ভোল্টেজ সোর্স ছিল সেটা করলাম শর্ট, আর যে কারেন্ট সোর্স থাকবে সেটা হচ্ছে ওপেন, কিন্তু এখানে কারেন্ট সোর্স নাই।
তাহলে আমি কী করবো, আরটিএসের মানটা বের করতে পারবো। তাহলে আরটিএসের মানটা বের করলাম কীভাবে, দেখো এই দুটা হচ্ছে সিরিজ ছিল, সরি এই দুটা হচ্ছে সিরিজটা প্যারালাল, বুঝতে পারতেছি না মনে করো। যেমন আমাকে যদি সার্কিটটা করতে দাও, আমি কিন্তু আর হচ্ছে এই সার্কিটটা আঁকাবো না, আমি এমনি বুঝতে পারবো যে হচ্ছে 3 আছে এখন প্যারালাল হয়ে যাবে, আর এর সাথে মূলত 2 হয়ে যাবে সিরিজ, তারপরে হয়ে যাবে 4 প্যারালাল, এটা আমি বুঝতে পারবো। তো তোমরা যদি বুঝতে না পারো তাহলে যেটা করবা সেটা হচ্ছে পয়েন্টিং মেথড করে ফেলবা, অর্থাৎ এ প্রান্ত মানে এটা এ মানে কি, এটা একই তার মানে এটা এ প্রান্ত হবে, এটা এ প্রান্ত হয়ে গেল। আর এটা যদি বি বলে আমি, তাহলে এ প্রান্ত এটা বি, এটাকে আর এ বি কোনোটাই বলা যাচ্ছে না, কারণ মাঝখানে যেহেতু ব্রাঞ্চ পড়ে গেছে। নতুন একটা পয়েন্ট পেলাম সি, মানে এটাও সি, তাহলে এবিসি ছাড়া কিছুই নাই। তাহলে এটা এ প্রান্ত পুরাটা, এটা বি প্রান্ত পুরাটা, মাঝখানে একটা পয়েন্ট পেলাম সি। মাঝখানে দিলাম কেন, যেহেতু সির সাথে বিরো কানেকশন আছে, এরও কানেকশন আছে, তার মানে এ থেকে সির ভিতরে আছে 3, এই যে 3, এ থেকে সির ভিতরে আছে 6, আবার বি থেকে সির ভিতরে আছে 2, বি থেকে সির ভিতরে এটা বি, এটা সি 2, আর এ থেকে বির ভিতরে আছে 4। এবার রেজিস্ট্যান্সটা বের করছি, শেষ কাজ। এবার যারা আরেকবার রিপিট করতে বলছিলাম বা আরেকবার করাতে বলছিলাম, তারা দেখো যে ক্লিয়ার কিনা এবার আসলে। আচ্ছা, আরেকটা কমেন্টও করবা, একজন বলতেছিল যে ভাইয়া ক্লিয়ার লেখাগুলো দেখা যাচ্ছে না, তারা একটু জানাও কি খবর, লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে? দু একজন বাকিরা যারা আছো তারা একটু জানাও দেখি কি অবস্থা। ওকে, মনে হয় বুঝতে পারার কথা, বুঝে গেছো। এবার আমি তোমাদেরকে একটা ম্যাথ করাবো। এই ম্যাথটা হচ্ছে ও আচ্ছা আচ্ছা, লাইভের নিচে একটু নিচে লিখবো, তাই তো? আচ্ছা দেখি লাইভটা কোথায় দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি এটা বুঝতে পারিনি। ও আচ্ছা, লাইভ আর যেখানে চোখটা উঠে থাকে, তাই তো? তার একটু নিচে লেখা লাগবে। ঠিক আছে, বুঝতে পেরেছি ভাই, সমস্যা নেই। ডান দিকে অনেক জায়গা ফাঁকা আছে, আমি লিখতে পারবো, সমস্যা হবে না। ওকে, এবার এটা আর একটু জটিল অঙ্ক করাবো। এই অঙ্কটা হচ্ছে বিসিএস 33তম বিসিএসের আমাদের রিটেনে আসছিল, এরপরে 2006-07 সালে ডুয়েটে আসছিল, আবার 2-3 সালে ডুয়েটে আসছে। তার মানে ডুয়েটে আসছে 2বার, বিসিএসে আসছে 1বার। থেভেনিন সিরাপের অঙ্ক, তার মানে অনেক ইম্পর্টেন্ট, বোঝা গেল। এবং সেই সাথে আমরা এই ক্রিটিক্যাল অঙ্কটা এখন সলভ করব। আমার মনে হয় যে অঙ্কটা বোধহয় তোমাদের নোটেও দেয়া আছে, তো যেহেতু অঙ্কটা ক্রিটিক্যাল এবং হচ্ছে ইম্পর্টেন্ট অনেক, সেজন্য তোমাদের নোটে তুলে দেওয়া হয়েছে। আর কিছু কিছু অঙ্ক পাবা যেগুলো তোমাদের এখানে ক্লাসে করানো হচ্ছে, অঙ্কগুলো কিন্তু বেশিরভাগ অঙ্ক নোটে দিইনি আমি। এটা কারণে দিইনি, কারণ নোটটা শুধু ভারী করার তো দরকার নেই, কারণ নোটটা যেহেতু হাতে লেখা নোট হচ্ছে তোমাদের। ওকে, আমার মনে হয় এখানে লিখলে তোমরা ভালো দেখতে পাবা, তাহলে লাইভের নিচে দেখতে পাবা, তাই তো? আমাদের যে প্রবলেম কিংবা যে কোশ্চেন, সেই প্রবলেম বলা হচ্ছে ফাইন্ড আউট ফাইন্ড কারেন্ট। তোমাদেরকে বলছিলাম কারেন্ট শব্দটা হলে মনে রাখবা কারেন্ট থ্রো হবে, আর ভোল্টেজ হলে মনে রাখবা অ্যাক্রস হবে। ঠিক আছে, এটা মনে রাখি আর কি। 1 ওহম রেজিস্ট্যান্স, আমরা অনেক সময় লিখে এটা ভুল করি আর কি, যে আসলে কোথায় পিকে পড়বে এটা বুঝতে পারি না। 1 ওহম রেজিস্টর, এটা বলা। তোমাদেরকে সালগুলো আমি উল্লেখ করে দিই। ডুয়েটে আসছে এটা 2002, আচ্ছা শুধু এভাবে লিখি, 2-3 একবার আসছে, এবার হচ্ছে 6-7 একবার আসছে, 6-7 সেশনে। আর বিসিএসে আসছে 33তম যে রিটেন ছিল, 33তম রিটেনে আসছে আর কি। মনে রাখবা যে আমাদের হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং পাস করি, হ্যাঁ, তাদের হচ্ছে বিসিএসে 2টা হচ্ছে শাখা আমরা ট্রাই করতে পারি। একটা জেনারেল শাখা, যেটা হচ্ছে সবাই অ্যাপ্লাই করতে পারে এটাতে, আর এটা হচ্ছে টেকনিক্যাল শাখা আর কি। তো দুটা বোধ শাখাতেই মূলত এক্সাম দিতে পারি আমরা আর কি, আমাদের জন্য সুবিধা আর কি। যেমন আরও যদি তোমাদেরকে একটু বলি, তাহলে এরকম হয় আর কি, যারা আমাদের যখন টেকনিক্যাল শাখা অ্যাপ্লাই করা হয়, তখন হচ্ছে ধরো প্রত্যেকবার 70, 80, 100, 150 করে পোস্ট থাকে। এটা শুধুমাত্র টেকনিক্যালদের জন্য আর কি। এটা আমাদের জন্য অবশ্যই একটা ভালো অপরচুনিটি আর কি, যে খুব সহজে একটা চাকরি হাতে নেওয়া যায় আর কি, এবং ক্যাডার হওয়া যায় তাড়াতাড়ি। এবার সার্কিটটা আমি ড্র করি। সার্কিটটা বলা হচ্ছে আবারও 24 ভোল্ট এখানে দেয়া, একটা রেজিস্টার দেওয়া, টোটাল হচ্ছে 4 ওহমস, এটা 24 ভোল্ট এরকম বলা।
এইখানে দেয়া হচ্ছে আমাদের 8 ওহমস এবং একটা লাইন এখানে নেমে আসছে, আসার পরে এখানে আমাদেরকে বলা হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, এইটা এখানে সংযুক্ত হয়েছে, এখানে আছে 4 ওহমস, এইটা এবার কানেক্ট হয়েছে এভাবে। এরপরে রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 6 এবং ফাইনালি এখানে রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 1। এই 1 ওহমের কাজ করতে বলছে যে ফাইন কারেন্ট থ্রো ইন 1 ওহম রেজিস্টর। এখন একটা জিনিস আমি তোমাদেরকে বলি যে এখানে কিন্তু কোথাও লেখা নেই থেভেনিনস থিওরেম, লেখা আছে কি দেখো তো, লেখা নাই কিন্তু। তো যদি এরকম কখনো কোনো সার্কিট আমরা পেয়ে যাই যেখানে থেভেনিনস কিংবা নর্টনস সুপারপজিশন উল্লেখ করা নাই, সেখানে তোমাদের ইচ্ছা, তুমি চাইলে নর্টনস থেভেনিনস যেটা ইচ্ছা সেটা করতে পারো। তবে আমরা সার্কিট সলিউশনের সময় চিন্তা করে দেখবো যে কোনটা আমাদের জন্য বেশি ফ্লেক্সিবল। ওকে, তাহলে এই টাইপের যে সার্কিটটা, এই সার্কিটটার ভিতরে একটা জিনিস দেওয়া নেই, সেটা হচ্ছে এই কথা লেখা থাকবে অবশ্যই বাই থেভেনিনস থিওরেম। মানটা মানে ভুল হলো, থেভেনিনস থিওরেম আমি আর লিখতেছি না। তার মানে থেভেনিনস থিওরেমেতে যে এটা আমাদের করা লাগবে, এটা আমাদেরকে বাধ্যতামূলক করে দিবে আর কি। তাহলে আমি কী করবো, যেহেতু আমি তোমাদেরকে বোঝাবো, আমি এখন সার্কিটটা একটুখানি আমার মতো করে সহজ করে নেবো আর কি। এই যে 4 যেহেতু এখানে আছে, 4টা এখান দিয়ে গিয়ে এখানে লাগানো মানে কি একই তার না? তারপরে 4-এর মাথাটা এখান দিয়ে লাগানো, এখানে যদি হয় একই তার মানে এইভাবে না রেখে এই মাথাটাকে আমি এভাবে লাগা দিতে পারি মাথার মধ্যে। বুঝতে পারার কথা আমাদের, সিমিলারলি মাথাটাকে লাগা দিতে পারি এখানে। তাহলে একটা কাজ করি যে দুইটা এভাবে লাগানো আছে না, এটার এভাবে লাগাই দিই, এটাকে এভাবে লাগাই দিই। সুবিধা হচ্ছে সার্কিটটা আমরা যেরকম সার্কিট ড্র করি এরকম দেখা যাচ্ছে এখন। একটু আগে ওটা ভেবাচাকা লাগতেছিল। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো সার্কিটকে সিম্পলিফাই করে নিতে। এই জন্য পয়েন্টিং মেথড, যে মেথড অ্যাপ্লাই করলে সুবিধা হয় ওই মেথডটা করে সার্কিটটাকে সিম্পলিফাই করে নেব। অনেকে এরকম বলতে পারো যে ভাই আমি অনেক এক্সপার্ট, এই সার্কিট বহুত করে আসছি, এগুলো সার্কিট আমার হচ্ছে সিম্পলিফাই করা লাগে না। তাদেরকেও বলে রাখি আসলে সার্কিট সিম্পলিফাই করলে যেটা হয় এটা হচ্ছে, দেখো আমাদের একটা আইডিয়া আছে। যেমন ধরো একটা ব্রাঞ্চের কারেন্ট তুমি এখানে পাইলে 8 অ্যাম্পিয়ার, এই পাশে একটা কারেন্ট আসলো, দুইটা শাখা ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পরে দেখতেছো পরবর্তী একটা ব্রাঞ্চে কারেন্ট আসছে 12 অ্যাম্পিয়ার। এটা কিন্তু সম্ভব না, কারণ আমরা দেখতেছি মোট পাইপের পানি 8 অ্যাম্পিয়ার হইলে পরবর্তীতে ব্রাঞ্চ এসে 12 পায় কীভাবে। এই যে কিছু আইডিয়া তৈরি হয়, কিংবা রেজিস্ট্যান্সের মান কত হতে পারে, কারেন্টের মান, ভোল্টেজের মান কত হতে পারে, সাপ্লাই ভোল্টেজ কত আছে, অনেকগুলো বিষয় সম্পর্কে সম্যক একটা ধারণা পাওয়া যায় যদি সার্কিটটা আমাদের আইডিয়ার ভিতরে থাকে। সেজন্য আমরা সবার আগে যেটা করবো, তুমি যত এক্সপার্টই হও এবং যেখানে সার্কিট পাবা সেখানে সার্কিটটাকে প্রথমে এইভাবে আগে তুমি তোমার মতো করে মানে সিম্পলিফাই করে নিবা। গেল। এবার যেহেতু আমাদের কাজ হচ্ছে এই 1 ওহমের কারেন্ট বের করা, তার মানে থেভেনিনস থিওরেমের মাধ্যমে করতে গেলে এই একটাকে প্রথমে খুলে ফেলবো। খুলে ফেলে এখানে যেটা করবো এটা হচ্ছে এই প্রান্তে কী যুক্ত করবো বলো তো, ভিটিএস। এটা আমাদের কাজ। এবং এখানে যে রেজিস্ট্যান্সের মানটা ছিল এটা হচ্ছে আরএল নামে চিহ্নিত করে 1 ওহম, এটাকে আমরা এখানে লিখে রাখবো। এবং তোমাদের মনে থাকার কথা যে আমরা যে ফাইনালি দিন শেষে থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করব বা থেভেনিন সমতুল্য সার্কিট ড্র করব, এখানে আমাদের একটা আরএল প্রয়োজন পড়বে। এই আরএলটা হচ্ছে এখানে আরএল এবং 1 ওহমস বসিয়ে দেব। এবং আমাদের কিন্তু দিন শেষে এখানে আসতে হবে, এই কারেন্টটা কিন্তু বের করতে হবে। এবং এই কারেন্ট ইকুয়ালটা আমরা শিখছিলাম যে এখানে হবে টোটাল ভিটিএস, এখানে হবে আরটিএস, আর এখানে হচ্ছে আরএল যদি হয় তাহলে আই ইকুয়াল টু ভিটিএস ডিভাইডেড বাই আরটিএস প্লাস আরএল। তাহলে এই দুইটা মান, এই মানটা তো আরএল বের করা, শুধু ভিটিএস আর আরটিএস এর মান বের করা লাগবে, এটা আমরা বুঝতে পারতেছি। এবং দেখতে পাচ্ছি যে যদি ভিটিএস এখানে আমরা যুক্ত করি তাহলে এই পাশের লুপের ভিতরে আমাদের কারেন্ট অ্যাপ্লাই করতে হবে। এখন ভিটিএস কিন্তু ওয়ান কারেন্ট ভোল্টমিটার মতো সে মান বের করবে বা মান দেবে। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে প্রথমে তো লাগাবো না, খুলে রাখি এভাবে। খুলে রাখার সুবিধা হচ্ছে কি, মানে লাগানো আর খোলার মধ্যে সুবিধা হচ্ছে অনেকেই এটা লাগা দেওয়ার পরে চিন্তা করে থাকে যে 6 ভিতরের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে, কিন্তু ভাই না, এই জায়গাটাতে ভুল করবেন না। এটা সবচেয়ে বেশি ভুল হওয়ার জায়গা আর কি, যে আমরা যখন ভিটিএস এখানে লাগাবো তখন মনে রাখবো এটা কিন্তু ওপেন, এটা কিন্তু ওপেন হয়েছে। আমি জাস্ট ভোল্টমিটারের মধ্যে ভিটিএসটা লাগাই শুধু মানটা বের করবো। তার মানে এটা যখন নাই, এটা কিন্তু ওপেন বারবার বলতেছি, তাহলে ওপেন মানে 6 ভিতরে কোনো কারেন্ট যাবে না। তাহলে আমি এনিহাও শুধু 4-এর ভিতরে যদি কারেন্ট বের করতে পারি তাহলে ভিটিএসটা অ্যাপ্লাই করতে পারবো এই লুপের মাধ্যমে, অর্থাৎ ভিটিএসের মান বের করা সম্ভব যদি কারেন্ট জানি 4। তাহলে i4 এর কারেন্ট বের হবে 2-র মাধ্যমে। আমি যদি এখানে বলি যেটা এখানে আমার আই দরকার, এখন আমি আর ডিরেকশন মনে করে এদিকে বা এটা ডিরেকশন এদিকে না দিই, আমি শুধুমাত্র লিখে যে আমার এখানকার আই দরকার। তাহলে আইটা প্রবাহিত হবে 24-এর জন্য আবার 2 অ্যাম্পিয়ারের জন্য। তাহলে এখন দেখি 24 হলে আই কত আর 2 হলে আই কত। তাহলে আমি কী লিখতে পারবো এখন, এরকম লিখব বাই সুপারপজিশন থিওরেম। কেন সুপারপজিশনের কথা বললাম বলো তো, কারণ এখানে আমি সুপারপজিশন ছাড়া এখানে আয়ের মানটা বের করতে পারবো না। অন্য মেথডে যাবে কিন্তু তার থেকে সুপারপজিশন অনেক সহজ। বাই সুপারপজিশন থিওরেম কী করবো, তাহলে 24 ভোল্টটাকে প্রথমে অ্যাক্টিভ করে নিই। হোয়েন 24 ভোল্ট ইজ অ্যাক্টিভ, আমি আর কিছু লিখতেছি না, বুঝে নিও 24 ভোল্ট অ্যাক্টিভ। 24 ভোল্ট যদি অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে দেখতে এরকম হবে, এটা হচ্ছে 24 ভোল্ট,
নিচে হচ্ছে রেজিস্ট্যান্সের মান, এই যে রেজিস্ট্যান্স 4 ওহম, এদিকে হচ্ছে 8, এখানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার যদি ওপেন হয়ে যাবে তার মানে এরকম খোলা কিছু নেই, এরপরে এই 4 এরকম হয়ে যাবে, দেখো বুঝতে পারার কথা। এবং এই 4-এর ভিতরে কারেন্ট দরকার আমার, এবং এই 4-এর ভিতরে যে কারেন্ট দরকার এই কারেন্টটা আমি বুঝতে পারতেছি যেহেতু উপরের দিকে পজিটিভ প্রান্ত, এটা পজিটিভ, তার মানে কারেন্টটা এদিকে আসবে, নাম দিলাম হচ্ছে আই প্রাইম। এবং আই প্রাইম ইকুয়াল টু এখানেই বের করে নিতে পারবো, মোট ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট ডিভাইডেড বাই 8 আর 4 12, 12 আর 4 কত 16, 16 হলে 16 দুগুণে 32, 16 কে 16, 16 8, তার মানে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে 4-এর ভিতর দিয়ে, এবং কারেন্টটা উপর থেকে নিচের দিকে আসবে। সামারি হচ্ছে 24 ভোল্ট যখন অ্যাক্টিভ থাকবে এটা হয়ে যাবে ওপেন হলে 24 ভোল্টের জন্য 4-এর ভিতর দিয়ে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট উপর থেকে নিচের দিকে যাচ্ছে। ওকে, আমাদের বোঝার কথা। এবার আমরা কি করব, এবার যেটা করবো এটা হচ্ছে এই যে 2 অ্যাম্পিয়ার আছে এটাকে অ্যাক্টিভ করব। তাহলে এখানে কথা লিখবো, এখানে উপরে লিখি, হ্যাঁ, তাহলে লিখবো এখানে হোয়েন 2 অ্যাম্পিয়ার ইজ অ্যাক্টিভ, তাহলে কী হবে, এই যে 24 ভোল্টের যেটা শর্ট হয়ে যাবে, হওয়ার পরে এখানে থাকে কত, এখানে থেকে এই 4, উপরের দিকে থাকবে হচ্ছে এই 8, এবার নিচের দিকে এখানে থাকবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এটাই তো মূলত আমাদের কারেন্ট, এখানে হচ্ছে 4। দেখো বুঝতে পারার কথা তোমাদের, এই যে 2 অ্যাম্পিয়ারটা এখানে দিলাম, এই যে 4 আর এই 8, 4 আর এই 8, এখানে হচ্ছে এই 4, তাহলে এই কারেন্টটা বোঝা যাচ্ছে এই পাশ দিয়ে গিয়ে উপর থেকে নিচের দিকে নামবে, তার মানে এই 4-এর ভিতর যে আই ডাবল প্রাইম কারেন্ট আসবে এটাও নিচের দিকে, এবং আই ডাবল প্রাইম ইকুয়াল টু যদি আমরা এখানেই বের করি তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট 2টা রাস্তা, এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এপাশ দিয়ে একটা রাস্তা এটা, একটা রাস্তা এটা, তাহলে আমি যদি এই পাশে আসবো তাহলে 2 অ্যাম্পিয়ার এপাশ থেকে আসা মানে বিপরীত শাখায় 2টা, তাহলে 4 আর 8 12, নিচে হচ্ছে 12 প্লাস এ নিচে 12 4 16, তাহলে 12 দুগুণা 24 ডিভাইডেড বাই হচ্ছে 16, তার মানে দাঁড়াচ্ছে এটা 1.5 অ্যাম্পিয়ার এবং কারেন্টটা নিচের দিকে। তাহলে আমি যে আইয়ের কথা বললাম এই আই ইকুয়াল টু দাঁড়াচ্ছে আই প্রাইম, যেহেতু এটা নিচের দিকে আসছে, এবং আই ডাবল প্রাইম এটাও যদি নিচের দিকে আসে তার মানে দুটোই যোগ, তাহলে দাঁড়াচ্ছে কত অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, দেড় আর দেড় 3 অ্যাম্পিয়ার। বুঝতে পারার কথা তোমাদের। তাহলে এটা হলো প্লাস সাইন, এটা হলো মাইনাস সাইন, এবং এই যে আই বললাম আইটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে ভিটিএস এর এখন প্লাস মাইনাস কিন্তু কিছু বলা নেই, তাই না? তোমরা চিন্তা করে দেখো, ভিটিএস এর কিন্তু কিছু বলা নেই, বলা হচ্ছে ফাইন্ড কারেন্ট থ্রো ইন 1 ওহম রেজিস্টার। তো যেহেতু এখানে তোমাকে এবি সিডি কিছু বলা ছিল না, আচ্ছা আমি দেখিনি একটু এবি বলা আছে কিনা, না এবি সিডি কোনো কিছু বলা ছিল না, তাহলে আমরা যেটা করবো এটা হচ্ছে তোমার ইচ্ছা মতো একটাকে প্লাস একটাকে মাইনাস ধরে নিতে পারো, তোমার ইচ্ছা আর কি। এটা প্লাস মাইনাস ধরলে উল্টা যদি ধরো এখানে মাইনাস আসবে জাস্ট, এবারে কিছুই না। তাহলে আমি এখন ধরলাম মনে করে যে এটা ধরলাম প্লাস, এটা ধরলাম মাইনাস, এটা আমার ইচ্ছা মতো আর কি। ওকে, এবার আমরা কী করবো, কেভিএল অ্যাপ্লাই করবো। কেভিএল অ্যাপ্লাই করলে আমরা জানি যে কোনো একটা সাইন নেব, একটা সাইন বাদ, তারপর একটা সাইন নেব। 6 নিলাম না কেন, কারণ ওর ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হয়নি। তাহলে ভিটিএস এর মান কী বের হবে, ভিটিএস মাইনাস 4, 4-এর ভিতরে কারেন্ট হচ্ছে 3 ইকুয়াল টু 0, তার মানে ভিটিএস ইকুয়াল টু দাঁড়াচ্ছে 12 ভোল্ট। তাহলে ভিটিএস এর মান পাওয়া গেল 12 ভোল্ট। বুঝতে পারার কথা তোমাদের। এবার আমরা কী করবো, আরটিএস বের করবো। তাহলে এখানে আরটিএস যদি বের করি কী করতে হবে, এই যে এটা আছে এটা শর্ট, এরপরে কী আছে আমাদের 4 ওহম আছে, এখানে আছে কত 8, এখানে আছে 2 ওহম, 2 অ্যাম্পিয়ার এটা অ্যাক্টিভ ওপেন হয়ে যাবে কারেন্ট সোর্স যেহেতু, তাহলে এটা নাই হয়ে গেল। এরপরে কত আছে 4, এই 4টাকে সংযুক্ত করলাম, এরপরে এখানে আছে 6, এই 6টা থাকলো, এরপরে এখানে আছে আরটিএস। এই আরটিএস লাগার সময় কিন্তু 6 আর ওপেন না, বুঝিও। আমরা যখন ভিটিএস লাগাচ্ছিলাম তখন কিন্তু 6 ওপেন ছিল, কারণ এটা ভিটিএসটা 1 কাইন্ড অফ ভোল্ট মিটার। আর রেজিস্ট্যান্স যখন সংযুক্ত করি তখন কিন্তু এখান থেকে এই পর্যন্ত ওহম মিটার লাগানো তার সংযুক্ত করছি, তার মানে এখানে যা আছে সবাই কাউন্ট হয়ে যাবে। এই জন্য কে কখন কাউন্ট হচ্ছে, কে কখন বাদ যাচ্ছে, কে কখন ওপেন হচ্ছে, এটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আরেকবার বলতেছি, আরটিএস এর মান বের করবো। এর ভোল্টেজ সোর্স তাই শর্ট, 4 সেখানে থেকে গেল, কারেন্ট সোর্স তাই এটা ওপেন, 8 এখানে থেকে গেল, এই 4 এখানে থাকলো, আর এই 6 এখানে থাকলো। তাহলে আরটিএস এর মান কত হবে দেখি, 8 আর 4 কত 12, প্যারালাল কত হচ্ছে 4, এর সাথে যোগ হবে কত এই যে 6। ওকে, তাহলে আরটিএস এর মান বের হচ্ছে। তাহলে 12 আর 4 প্যারালাল করলে হচ্ছে 4 12 48, 3 6 48, 3 আর 6 হচ্ছে 9 ওহম। তাহলে আরটিএস এর মান দাঁড়াচ্ছে 9, এটার মান দাঁড়াচ্ছে 1। তাহলে কী হবে দেখি একটু, উপরে হচ্ছে 12 ভোল্ট ভিটিএস এর মান, আরটিএস এর মান হচ্ছে 9, আরএল এর মান হচ্ছে 1, তাহলে লাগবে 1.2 অ্যাম্পিয়ার কারেন্ট এই 1 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত হবে, যেখানে সার্কিটটা ছিল। আমার মনে হয় তোমাদের বুঝতে পারার কথা। এরপরে যদি না বুঝে থাকো আমাকে একটু কমেন্ট করো, আমি দেখি করা যায়।
আচ্ছা, দু একজনকে একটু কমেন্ট করতে বললাম, তোমরা হয় গ্রুপে একটু কমেন্ট করো, নয়তো অঙ্কটাকে বুঝছো, মাত্র যে প্রবলেমটা সলভ করলাম। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ এটা যদি বিসিএসে আসছে, তারপরে হচ্ছে ডুয়েটে 2বার আসছে আর কি, তাহলে যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক। যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওগুলো মাঝে মাঝে রিভিশন করবে। এবং হচ্ছে তোমরা যারা এখন ডুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছ আর কি, তোমরা করবা কি, ধরো যে তোমরা তো হচ্ছে অনেক কিছু রিভিশন করার টাইম পাবা না, এখন বাড়িতে আসো, তাহলে করবা কি, ধরো যে মিক্স সার্কিটের 2টা সার্কিট, সুপারপজিশনের 1টা, থেভেনিন্সের 2টা, নর্টনসের 2-3টা, এরকম করে সার্কিটগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করবা। তাহলে যেটা ঘটবে, সেটা খুবই ইম্পর্টেন্ট সার্কিটগুলো তোমার আয়ত্তে থেকে গেল, এবং কোনো থিওরেম থেকে তুমি বের হবা না। এটা হচ্ছে সিস্টেম পড়াশোনা করার, হ্যাঁ, এটা যেন মনে থাকে। ওকে, একজন কমেন্ট করেছেন যে হচ্ছে রিপিট করে, আর একটু রিপিট করেন আরটিএসটা, তাই তো? ওকে, আলোর, তুমি মনে হয় বলছো যে ওই যে রিপিট কমেন্ট করা যাচ্ছে না, তাই তো? কমেন্ট করা না গেলে গ্রুপে লিখলে আমি দেখতে পাবো, সমস্যা নেই। আচ্ছা, এই কমেন্ট করা যাচ্ছে না, এটা কেন এই সমস্যা হচ্ছে? ঠিক আছে, এই প্রবলেমটার একটা সলিউশন দেখি, স্থায়ী সলিউশন করা যায় কিনা। প্রতিদিনই তাই ঘটতেছে, মানে কখনো কখনো কমেন্ট করা যায়, আর একটু পরে দেখা যাচ্ছে যায় না আর কি। আচ্ছা, দু একজন শুধু বলতেছো আরটিএসটা রিপিট করতে, আর কোনো সমস্যা নেই তো নাকি? ওকে, লাইভে কমেন্ট করা না গেলে গ্রুপে লিখে দিন, আমি গ্রুপে একটু পর পর চেক করবো, সমস্যা নেই। তাহলে আরটিএ ছাড়া মোটামুটি বাকি সবাই ঝকঝক, একজন শুধু আরটিএসটা একটু সমস্যা হয়তো বুঝতে পারেনি আর কি। নির্ভয়ে বলবেন, হ্যাঁ, মনে রাখবেন আপনাদের সমস্যা হবে, এই সমস্যাগুলো নির্ভয়ে বলবেন। ওকে, বই পিপাসু ভাইয়া, রেকর্ড ক্লাসগুলো কই পাবো, তাই তো? ভাই, রেকর্ড ক্লাসগুলো কই পাবেন? এই যে গ্রুপটাতে ঢুকছেন আপনি, এই গ্রুপটাতে হান্দাইলে দেখবেন নিচের দিকে আরও এরকম পোস্ট আছে, আপনি পেজটা একটু দেখে আসেন। আপনি একটুখানি মানে পোস্টারগুলো দেখিয়ে নিচের দিকে ওই যে পেজটা আছে, যা বা যে গ্রুপে ঢুকছেন আপনি, এই গ্রুপটা স্ক্রলিং করবেন, নিচের দিকে স্ক্রলিং করলে দেখবেন যে এরকম ক্লাস আছে আর কি। ক্লাসগুলোতে ক্লিক করলে দেখবেন হয় কেমিস্ট্রি ক্লাস, নয়তো ফিজিক্স ক্লাস, নয়তো হচ্ছে ডিপার্টমেন্ট ক্লাস। আর ডিপার্টমেন্ট ক্লাস হইলে আপনি হচ্ছে আমার কথাগুলো শুনবেন, ক্লাসটা রান করে 2-3 মিনিট শুনলেই দেখতে পাবেন ওখানে বলতেছি আমি যে আপনাদেরকে যে কততম ক্লাস, কী আলোচনা করছি, এখন কী আলোচনা করবো, এটা কিন্তু আমি আলোচনা করি। এবং আমার মনে হয় যে কোর্স রান করার পরে আজকে সহ 3টা ক্লাস হচ্ছে, 3টা ক্লাসই এখানে আছে। এবং তুমি স্ক্রলিং করলে একেবারে নিচের দিকে যদি চলে যাও, মোটামুটি 8-10টা পোস্ট যদি নিচের দিকে চলে যাও, তাহলে দেখবা যে লাইভে ক্লাস আছে, ওইখানে ক্লাসে ক্লিক করলে দেখবা যে আমি তোমাদেরকে একেবারে এরকম এই কথাগুলো বলতেছি আর কি, যে আজকে থেকে কোর্স শুরু, তারপরে এরকম সেরকম এই কথাগুলো শোনা আছে আর কি। তো বই পিপাসু ভাই, এভাবে দেখলে আপনি আসলে বুঝতে পারবেন আর কি, আশা করছি। ওকে, মোহাম্মদ জুয়েল বলেছে ভাই আপনি এক্সপার্ট, তাই হচ্ছে 2 অ্যাম্পিয়ার এবং 4 ওহমকে আলাদা করে নিলেন, কিন্তু আমরা যারা আছি তারা তো বুঝবো না। সো আমরা কি চাইলে চিত্র যেভাবে আছে সেভাবে রেখে 4 ওহমের কারেন্ট বের করতে পারবো না? যদি পারি তাহলে কিভাবে? ওকে, আচ্ছা জুয়েল ভাই, আপনি যেটা বলছেন যে 2 আর 4কে আমি যখন আলাদা করছিলাম, তাই তো? তাহলে 2 আর 4কে আলাদা করার সিস্টেম কিভাবে করছি, ঠিক আছে, বলে দিচ্ছি তোমাদেরকে, শোনো। আচ্ছা এমডি জুয়েল, প্রথমত তোমার যে কথাটা বলছো, হ্যাঁ, এটা হচ্ছে এরকম কোনো কিছু না। আমি যখন তোমাদেরকে সার্কিটগুলো শেখাচ্ছি তখন আমি এক্সপার্ট না, কিন্তু আমি ধরে নিয়েছি তোমাদেরকে যে আমিও তোমার মতো করে স্টুডেন্ট, এখন যেভাবে বুঝলে আমি বুঝি ওইভাবে কিন্তু তোমাদেরকে কথাগুলো বলতেছি, আমার কথাগুলো ভালো করে শুনি, এরকম মনে হবে আর কি। এখন এরকম ছিল সার্কিটটা দেখতে, তুমি এখন সার্কিটটা যদি ড্র করে থাকো তাহলে দেখো এখানে মাথার এভাবে লাগানো ছিল, এটা ছিল এভাবে, এটা ছিল এভাবে, এইভাবে লাগানো ছিল। এখন তুমি যদি চিন্তা করে থাকো যে না ভাই আমি 2 অ্যাম্পিয়ারটাকে এভাবে রাখবো, 4 ওহমটাকে এভাবে রাখবো, তাহলে সার্কিটটা যে হবে না, ব্যাপারটা এরকম না। কিংবা সার্কিটের ক্যালকুলেশন সামান্য চেঞ্জ হবে, ব্যাপারটা এরকমও না। তুমি যদি এভাবে রেখে দাও তাতে কী সমস্যা, দেখো কোনো সমস্যাই নাই। 2 অ্যাম্পিয়ারের কারেন্ট এখান থেকে বের হয়ে পার দিয়ে যাবে, যার পরে এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এরকম। তো এটা যখন ওপেন হয়ে গেল তখন রাস্তা হচ্ছে কি, যে এটা একটা রাস্তা এপার দিয়ে ফিরে আসা, আর এই যে এই পাট এটা একটা রাস্তা। তো 2 অ্যাম্পিয়ার কারেন্টটা যদি পাশ থেকে বের হচ্ছে, রাস্তা এই একটা ফিরে আসা, আর একটা হচ্ছে এই একটা রাস্তা ফিরে আসা। ক্লিয়ার কিনা? তাহলে 2 অ্যাম্পিয়ারটা যদি অ্যাক্টিভ করি আমরা, যে 2 অ্যাম্পিয়ার যখন অ্যাক্টিভ করছি, তাহলে 8 এবং 4 এই একটা রোড, আর হচ্ছে এই শুধু 4, এই যে এই 4, এটা একটা রাস্তা। এখন
তুমি এটা প্রশ্ন বড়দের করতে পারতা, বা এটা প্রশ্নগুলো আরও ভালো হয় যে 2 আর 4 আমরা কখন কখন সংযুক্ত করব, কখন কখন করব না। তা আমরা মনে রাখবো কি জানো, সার্কিট আমরা সিম্পলিফাই করবো সবসময়। সুবিধা হচ্ছে ওই যে বললাম, আমরা একটা সার্কিট থেকে অ্যাজাম্পশন করতে পারি, তাড়াতাড়ি আমরা ধরে নিতে পারি, আইডিয়া করতে পারি এই সার্কিটটাতে কী ঘটতেছে। এই ধরো এই সার্কিটটাতে উপর দিয়ে একটা তার লাগায়, এখানে একটা রেজিস্ট্যান্স লাগায়, নিচের দিকে লাগানো হলো, তাহলে এখানে এবং একটা মাথা যদি লাগানো হয় এবং যদি ঘুরে সেখানে লাগানো হয়, তাহলে বোঝা গেল এটা সরাসরি লাগালেই হচ্ছে। তাহলে সার্কিটটা দেখতে যাতে উৎকট না হয় কিংবা উদ্ভট না দেখায় আর কি, এই জন্য এটুকুন করা। এখন যেটা বলতেছিলাম যে এই 4-এর মাথাটা কোথায়, এখানে না, এইটা কোথায় লাগানো দেখো তো, এখান থেকে ঘুরে এসে এখানে লাগানো। তার মানে এই তার আর এই তার একই তার, এই তার এই তার যদি একই হয়, এখানে এই পর্যন্ত কোনো ব্রাঞ্চ নাই, তাহলে আমি এখানে লাগাইতে পারি। তাহলে এইটাকে এইভাবে লাগায় এখানে লাগাইতে পারি, এভাবে বাঁকা করে নাও, এই বাঁকাটাকে সোজা করে দাও, তার মানে এখানে লাগানোই যায়, বোঝা গেল। আবার দেখো এই যে এই নিচের প্রান্তটা এখান থেকে এখানে এসে লাগছে, তাহলে এখান থেকে এখানে এসে লাগা মানে কি, এভাবে লাগছে, একই তো কথা। আবার এটা যদি এখানে এসে লাগে, এখানে ঘুরে এসে লাগছিল এইভাবে, এটাকে সরাসরি লাগাই দিলে তো হচ্ছে, এটাকে সরাসরি লাগাই দিলে তো হচ্ছে। তো সার্কিট আসলে আমি একটু আগে তুমি যে প্রশ্নটা করলা, সার্কিটটা আগের মতো করে রাখলেও কী হবে, আগের মতো করে রাখলেও তুমি পারবা, আর যদি না রাখো এভাবে করো না, তাহলে আর একটু সুবিধা হবে বলে মনে হচ্ছে আর কি। ওকে, আর একদিন জানতে চাইছো আরটিএসটা আবার বের করতে বলছো আর কি, নাম মনে নেই, আলোর সম্ভবত আর কি, আলোর দিশারি নাকি জানি। যাই হোক, এখানে হচ্ছে আমাদের যে ভিটিএস আছে, এই ভিটিএস আমরা আরটিএস সংযুক্ত করি, তোমাদের মনে থাকার কথা। আরটিএস সংযুক্ত করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে সোর্সগুলো আছে, ভোল্টেজ সোর্স থাকলে হবে শর্ট, কারেন্ট সোর্স থাকলে হবে ওপেন। তার মানে এটা ওপেন বাদ, আর এটা শর্ট, বুঝতে পারলে কথা আমাদের। তাহলে 4, 8, তারপরে এই 4, ওকে 4, 8, এই 4 লাগানো শেষ। মাথার উপরে কি 6 কী করবো বলো তো, এই যে ভিটিএস যেখানে আছে সেখানে কিডি লাগাবো আরটিএস। পার্থক্যটা হচ্ছে, মানে তোমাদেরকে শুধু একটা জিনিসই বললাম যে আমরা যখন ভিটিএসটা লাগাচ্ছি তখন দিস ইজ ওয়ান কাইন্ড অফ ভোল্টমিটার। আর ভোল্টমিটারের কাজ হচ্ছে দুইটা জিনিস মনে রাখলেই হয়, যেমন ভোল্টমিটারের সাথে সিরিজে কোনো রেজিস্ট্যান্স হবে না, কিন্তু শর্ট হয়ে যাবে, সরি ওপেন হয়ে যাবে, মানে বাদ যাবে আর কি। তাহলে এই যে ভোল্টমিটারের সাথে যখন রেজিস্ট্যান্স আছে 6 ওহম, এটা বাদ নাই হয়ে গেছে, এটা মনে রাখতে পারো। কিংবা সহজ কথা মনে রাখলেই হচ্ছে যে ভিটিএসের কাজ হচ্ছে তার প্যারালালে ভোল্টেজ মাপবে, অর্থাৎ সিরিজে যে 6 আছে এটা বাদ। অথবা এরকম মনে রাখতে পারো যে এটা ভোল্টমিটারটা তো আগে লাগাই নেই, এটা তো ওপেন করা আছে, তাহলে 6 রাস্তাটা তো ওপেন, এটা তো এরকম, এই যেরকম দেখতে ভিটিএস, তাহলে কোনো কারেন্ট তো 6-এর ভিতর দিয়ে যাবে না। এবার যখন ভিটিএস লাগাবো, লাগানোর সাথে সাথে 6 অ্যাক্টিভ হবে, ব্যাপারটা এরকম না, কারণ কোনো কারেন্টই পাইনি। তাহলে এই জন্য ভিটিএসটা শুধু অ্যাপ্লাই করবো এইটুকুনের ভিতর দিয়ে। কিন্তু যখন আরটিএস সংযুক্ত করেছিলাম, এটা তো আর ভোল্টমিটার না, এটা ওহম মিটার। আরটিএস সংযুক্ত করা মানে কিন্তু এখানে ওহম মিটার দুটো তার লাগাই দিয়ে রেজিস্ট্যান্স মাপতেছি, কত রেজিস্ট্যান্স আসে। তোমরা এরকম ওহম মিটার কিন্তু পলিটেকনিক্যালে পেয়েছো, একদম প্রথম সেমিস্টার যখন আছে, ওই সেমিস্টারটা তোমরা মনে করে দেখো যে একটা 2টা বাল্ব বা 3টা বাল্ব লাগানো হয়, বাল্বগুলো একবার সিরিজে লাগায়, একবার প্যারালালে লাগবে, মিক্সড করে লাগায়, কখন কোনটা জ্বলে। আবার তোমাদের এরকম একটা প্র্যাকটিক্যালও আছে যে 3টা লাইট মনে করে সিরিজে আছে, 3টা লাইটের সাথে এখন লাগানোর পরে দেখা যেত যে কোনটা লাইট বেশি জ্বলে, এটা একটা প্রমাণ ছিল যে কোন লাইট বেশি জ্বলবে কেন, এরকম মনে আছে না। তো এটা হচ্ছে ওহম মিটার। ওহম মিটারের কাজ হচ্ছে যে ও দুই প্রান্তে রেজিস্ট্যান্সটা মাপবে, এখানে কিন্তু কেউ বাদ যাবে না, যার কারণে রেজিস্ট্যান্সটা যখন মাপতেছিলাম তখন কিন্তু 6 আবার কাউন্ট হয়ে গেল। তো 6 এখানে কাউন্ট না হওয়ার অনেকগুলো রাস্তা আছে, তো মনে রাখার, এটা ভোল্টমিটার, যার জন্য সিরিজে কোনো রেজিস্ট্যান্স হবে না, এটা ভোল্টমিটার প্রথমে লাগানো থাকবে না, পরবর্তীতে লাগায় তারপর মান বের করবো, এই কথাগুলো মনে রাখলেই হবে আর কি। আশা করি বুঝতে পারার কথা। এখন আমাকে একটু গ্রুপে 2-1 মেসেজ করো, বলো যে থেভেনিনস থিওরেমের আরও কি অঙ্ক করাবো নাকি হচ্ছে পরবর্তী থিওরেমে চলে যাব। ভিডিও নাকি জ্যাম করতেছে, ভালো নাকি ক্লিয়ার হচ্ছে না, কথা কি সত্যি? ওকে ঠিক আছে, তাহলে আমি দেখতেছি কি হচ্ছে। সবার কি একই সমস্যা হচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা, আমি তো ওখানে আমার এখানে দেখতে পাচ্ছি ঝকঝকা ক্লিয়ার আর কি, আমি তো আমার কিন্তু ইয়াতে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি, ঝকঝকা একেবারে বোর্ডের A to Z। এখন লাইভ আর হচ্ছে চোখের নিচেও কোনো কিছু কাটা যায়নি, সব কিছু দেখা যাচ্ছে, সব কিছু। আচ্ছা ওকে, তাহলে এখন আমি আমার পরবর্তী কাজে চলে যাব। পরবর্তী মেথড বলতে নর্টনসে ঢুকতেছি। তোমাদেরকে হচ্ছে এই টাইপের অঙ্ক তোমরা আগে ট্রাই করো। আমরা একটা অধ্যায় যখন শেষ করবো, একটা টপিক যখন পুরোটা শেষ করবো, তখন তোমরা এর মধ্যে কোনো সমস্যা হলে আমাদেরকে বলবাই। এরপরে যদি কোনো সমস্যা থাকে, ঘাটতি থাকে, তাহলে আলোচনা করবো। যেমন আজকেই মনে হয় দেখলাম যে
কয়েকজন গ্রুপে প্রবলেম দিয়েছে সলভ করার জন্য, তো এরকম প্রবলেম দিবা, যদি কেউ পারে সলভ করবে, নিলে আমরাও দেখবো। আমাদের মেন্টর অ্যাড হবে, অ্যাড হলে হচ্ছে তোমাদের সব প্রবলেমগুলো সলভ করবে। সো তোমরা চিন্তা না করে তোমরা হচ্ছে তোমাদের যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো হচ্ছে গ্রুপে থ্রো করবে আর কি। ওকে, তাহলে আমি এখন আলোচনা করব নর্টনস থিওরেম, যেটাকে মূলত বলা হচ্ছে নর্টন থিওরেম। নর্টন থিওরেমটা আমাদের খুব বেশি কষ্টকর হবে না এই কারণ এখানে আমরা আরএন বের করব। আরএন এর ফুল মিনিং হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স, যেটা অলরেডি আরটিএস মানে থেভেনিন রেজিস্ট্যান্স বের করার মতো হুবহু একই। এর কারণে আমাদের সমস্যা অনেকখানি কমে যাবে, কারণ যদি আমরা আরটিএস বের করতে পারি তাহলে আমরা সহজেই আরএনও বের করতে পারবো, এটা মনে রাখবো আর কি। নর্টন থিওরেম কি করবো, এটাতে কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমি প্রথমত লিখে দিচ্ছি। যে শাখা আমরা কাজ করব বা আমাদের যে প্রয়োজনীয় শাখা আছে, যে শাখার ভোল্টেজ, পাওয়ার কিংবা কারেন্ট বের করব, সেটি প্রথমত আরএল নামকরণ করে, ওই যে থেভেনিনের মতোই আর কি, আরএল নামকরণ করে খুলে ফেলব এবং ওই স্থান শর্ট করে আইএন বের করব। আইএন মানে নর্টনস প্রবাহিত কারেন্ট বের করব। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আরটিএস এর মতো করে আরএন বের করব। 3 নম্বর এবং সর্বশেষ কাজ হচ্ছে, এটা যদি আমাদের আইএন হয়, এরপর আমরা যে আরএন বের করলাম সেই আরএনটা যদি আমরা এখানে লিখি, এরপরে হচ্ছে আরএল। আরএল মানে যেটা আমরা বের করব, একেবারে প্রথমে খুলে রাখছিলাম, এটা আরএল হিসাবে লিখব। আইএন হচ্ছে মোট কারেন্ট বা এখানে নর্টনস কারেন্ট, দুইটা ব্রাঞ্চ, এখানে আরএন একটা, আরএল একটা। তো আমাদের কাজ হচ্ছে অবশ্যই আরএল এর কাজ, কিন্তু যেটাকে আমরা খুলে ফেলছিলাম এখানে কাজ করতে হবে আমাদেরকে। তাহলে এখানে যে আমরা কারেন্ট বের করবো, কারেন্টটাকে যদি আমরা আই বলি, তাহলে সেক্ষেত্রে আই ইকুয়াল টু দাঁড়াচ্ছে, এই প্রান্তের মধ্যে মোট আগত কারেন্ট কত বলো তো, আইএন, বিপরীত শাখা হচ্ছে আরএন, নিচে হচ্ছে আরএন প্লাস আরএল। বুঝতে পারার কথা মনে হয়। এই কটা হচ্ছে নিয়ম বা এটা কোনো হচ্ছে নিয়ম আর কি। এখন আমি একটা অঙ্ক করাবো, অঙ্ক করলেই মূলত ক্লিয়ার হবা। একটা বা দুইটা হচ্ছে অঙ্ক করলে তোমরা ঝকঝকা হয়ে যাবা মনে হচ্ছে। এখানে অঙ্ক করার সময় একটুখানি কঠিন অঙ্ক করব, তো একটা একটুখানি সহজ প্রথমে দিক করি, এরপরে কঠিন করব আর কি। নর্টনস থিওরেম থেকে ডুয়েটে এরকম অঙ্ক আসছে, এরকম অঙ্ক সংখ্যা অনেক কম, আসেনি মনে হয়, অথবা আসলে একবার মনে হয় আসছিল আর কি, তাছাড়া আসেনি। তবে পিএইচসির পরীক্ষা, এক কথাতে আমাদের যে শিক্ষক নিয়োগ আছে, পলিটেকনিক শিক্ষক নিয়োগ আছে না, এই পলিটেকনিক শিক্ষক নিয়োগের পরীক্ষা ছিল বিপিএইচসির পরীক্ষা, এই পরীক্ষায় একটা অঙ্ক আসছে। ওই অঙ্কটা হচ্ছে একটা প্রান্ত শর্ট করে সমতুল্য সার্কিটটা বের করতে বলেছিল, এক কথা আইএন এর মান এবং আরএন এর মান বের করতে বলা হয়েছিল। তো ওই সার্কিটটা আগে করি, যেহেতু বিপিএইচসিতে আসছে, কত সালটা মনে নেই বা উল্লেখ নেই বইয়ে তোমাদের। তো আমি প্রথমত বিপিএইচসি সার্কিটটা করতেছি, যে এই সার্কিটটা যথেষ্ট ক্রিটিক্যাল আছে, এরপর অন্যটা সার্কিট করব। প্রথমে নিয়মটা লেখা থাক, তাহলে এই পাশে আমি যদি ওই পাশে সার্কিটটা ড্র করলেই হবে।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি বলা হচ্ছে নিম্নোক্ত সার্কিটের প্রান্তে এবি প্রান্তে নর্টন সমতুল্য সার্কিট বের করো। এবি প্রান্তে নর্টন সমতুল্য সার্কিট অঙ্কন করো। ওকে, এটা আমাদের বিপিএসসি ধারা সার্কিট। এখন এই সার্কিটটাতে আমরা যদি প্রথমে দেখি তাহলে থেভেনিনসে যে প্রথমে সার্কিটটা ড্র করেছিলাম মূলত ওইটার মতোই আর কি। এখানকার প্রথম কাজ হচ্ছে যে এখানে কিন্তু আমাদের আরএলটা নেই আর কি। দেখো চিন্তা করো, যেটা খুলে রাখার কথা সেটা কিন্তু নাই। আমরা কি করতে পারি এখানে, কে এই যে প্রান্তটা আছে প্রান্তটাকে প্রথমে কি করবো মনে আছে, শর্ট করে দেবো। এটা যদি আমরা শর্ট করি এখানে তাহলে এটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় কত সেটা বের করতে হবে, যেটাকে আমরা বলবো হচ্ছে আইএন। এখন এই আইএন কিন্তু দুইজনের কারণে প্রবাহিত হবে, 4 অ্যাম্পিয়ারের কারণে প্রবাহিত হবে বা 15 ভোল্টের কারণে প্রবাহিত হবে। তার আমরা দুটো করে অ্যাক্টিভ করবো, একটা করে অ্যাক্টিভ করবো। আমি আগে লিখে নিই, হোয়েন 15 ভোল্ট ইজ অ্যাক্টিভ, সার্কিটটা কেমন হবে, প্লাস এটা মাইনাস, এটা 3, কারেন্ট সোর্স তাহলে ওপেন হয়ে যাবে। এরপরে আছে আরও 3 এবং এরপরে আছে 6। আমরা একটা জিনিস চিন্তা করো, এই সার্কিট আমি ড্র না করলেই ভালো হয়, কারণ দেখো এই প্রান্ত থেকে প্রান্ত কিন্তু নতুন একটা প্রান্ত সে যুক্ত হয়েছে, অর্থাৎ এখান থেকে এই প্রান্ত কিন্তু শর্ট। যদি বুঝতে না পারো তাহলে এটা যদি এ হয় এটাও এ, এটাও এ হলে এটাও এ, তাহলে এটাও এ হলে এইটাও এ হচ্ছে, কারণ যদি সব একই প্রান্ত এখন। আর আমরা এরকম জানি যে একই প্রান্তের মাঝে কোনো রেজিস্ট্যান্স হয় না, এক কথায় 6 যে শর্ট, এটা যদি বুঝতে পারো তাহলে খুব ভালো। আচ্ছা আমি এটা এখানে ড্র করি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এটা 3, এটা 6, এরপর এখানে আছে আইএন, তাহলে এটাকে আমি প্রথমে বলছি কি আইএন প্রাইম। ওকে, তাহলে 6 কিন্তু বাদ যাচ্ছে, কারণ যেহেতু এখান থেকে পর্যন্ত এটা শর্ট। 3 আর 3 তাহলে হচ্ছে সিরিজ, 15 ভোল্ট হচ্ছে টোটাল। ওকে, তাহলে কি হচ্ছে টোটাল আইএনের মান দাঁড়াবে এরকম, আইএন প্রাইম যেহেতু এটা সিরিজ সার্কিট হয়ে যাচ্ছে একটা, তাহলে 15 ভোল্ট ডিভাইডেড বাই 3 3 6, 6 2 12 আর হচ্ছে আড়াইটা, তো 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট, এবং কারেন্টটা উপর থেকে নিচের দিকে যাবে, বোঝা যাচ্ছে। এবার আমরা যেটা করবো 4 অ্যাম্পিয়ারটাকে অ্যাক্টিভ করি। কী হবে তাহলে, 4 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ করলে এখন ভোল্টেজ সোর্স মানে কি শর্ট হয়ে যাবে। এখানে থাকে কত 3, এদিকে থাকে 3, মাঝখানে থাকতেছে 4 অ্যাম্পিয়ার, এটা কারেন্ট সোর্স, এখানে থাকতেছে 6, এরপরে থাকতেছে এখানে আইএন, আইএনটাকে ডাবল প্রাইম বলা যায়। তাহলে এই হচ্ছে এখানে 6, এখানে 3, এখানে 3, তাহলে এই 4 অ্যাম্পিয়ারটা তখন এখান থেকে প্রবাহিত হওয়ার পর এদিকে যখন যাবে, যার পরে 6 ভিতর দিয়ে আবার প্রবাহিত হবে না, এই পাশ দিয়ে ঠাস করে এসে পাশ দিয়ে ফেরত আসবে, বুঝতে পারার কথা আমাদের। তাহলে আইএন ডাবল প্রাইম ইকুয়াল টু কত হবে, মোট কারেন্ট হচ্ছে 4 অ্যাম্পিয়ার ইন্টু বিপরীত শাখা লিখি, যেহেতু আমি এই পাশে আসবো বিপরীত শাখা, তাহলে 3 ডিভাইডেড বাই 3 প্লাস 3, যেহেতু একই মান উপরে নিচে, তার মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে, কারেন্টটা নিচের দিকে। তাহলে টোটাল যে আইএন পাইলাম এটা হচ্ছে আইএন প্রাইম পেলাম একবার 2.5, একবার পেলাম 2, তাহলে দাঁড়াচ্ছে টোটাল 4.5 অ্যাম্পিয়ার কারেন্ট। এবং কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এ থেকে বির দিকে, আমরা যেরকম চিন্তা করেছিলাম প্রথমে, বা যে সিকোয়েন্স ওরা এবি দিয়ে রাখছে সেই প্রান্তে সেভাবেই যাচ্ছে, তাহলে এটা এদিকে যাচ্ছে, তার মানে পজিটিভ সাইন হচ্ছে। এটা বুঝতে পারার কথা। তোমাদের এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটুখানি বলো, যেহেতু নতুন থিওরাম আলোচনা করতেছি। এরপর আমি এই পাশটা মুছে দিয়ে হচ্ছে আরএনএ চলে যাবো।
ওকে, একজন কমেন্ট করতেছেন আলোর ভাই মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, মাথার উপর দিয়ে যাবে না, আপনি একটু দেখেন, সমস্যা নেই, আমি আবার রিপিট করে দিচ্ছি। তোমরা যে পর্যন্ত হয়েছে পর্যন্ত নিয়মগুলো ক্লিয়ার হইলে মূলত আমি হচ্ছে এটা মুছে দিতে পারি আর কি। সাব্বির তালুকদার এবং আলোর পথ নাকি সম্ভবত। জি ভাইয়া, আমি তোমাদেরকে বোঝা দিচ্ছি, আবার সমস্যা নেই। ওকে, আচ্ছা তাহলে বাম পাশেরটুকু আমি মুছে দিচ্ছি, দেওয়ার পরে হচ্ছে এটা আবার বোঝাচ্ছি আর কি, বা নিয়মটা আবার যদি বুঝে দিয়ে তোমাদেরকে করাই তাহলে মনে হয় ভালো হবে আর কি। আচ্ছা, কাজ কি দেখো, তোমাদের হচ্ছে যে সার্কিটটা ছিল, সার্কিটটা এরকম দেওয়া ছিল না, এটা মনে থাকার কথা তোমাদের, এটা ছিল ওপেন, এরকম ফাঁকা ছিল আর কি। দিয়ে বলা হচ্ছে আমাদেরকে যে এই যে এবি প্রান্ত আছে, এবি প্রান্তের ভিতরে নর্টন সমতুল্য সার্কিট অঙ্কন করো। তাহলে নর্টন সমতুল্য সার্কিট তোমাদের এই যে এখানে ড্র করেছে অলরেডি। একটা আইএন দরকার, আর এন দরকার, আর আর এল দরকার, এই তিনটা জিনিস আমাদের দরকার। কিন্তু এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটার ভিতরে কিন্তু আর এল নাই, তাই কি এখানে আর এল আছে? নেই। তাহলে আর এল না থাকলে কী হবে? থেভেনিন্সের মতোই কাজ হবে। আর এল যদি না থাকে তাহলে আর এলটা হবে না। তাহলে নিয়মটা আমি আরেকবার বলে দিচ্ছি। আমাদের কাজ হচ্ছে, আমরা একটু আগে থেভেনিন্সের যে কাজ করেছিলাম সিমিলার কাজ এখানেও, যে শাখার কাজ করতে হবে সেটা প্রথমত আর এল নামকরণ করে চিহ্নিত করব, করার পরে এটাকে টান দিয়ে খুলে ফেলবো। খুলে ফেলার পরে ওই স্থানে ওই স্থানটা শর্ট করে ফেলবো। যেমন আমাদেরকে কাজ করতে বলছে এবি প্রান্তে, যে বলে দিচ্ছে এবি প্রান্তে সমতল সার্কিট ড্র করো, আমরা সবার আগে শর্ট করে দেবো। শর্ট করে এখানে আইএন লাগাই দেবো, যেহেতু এ থেকে বি বলছে যেন এ থেকে বি দিয়ে কারেন্টের দিক হবে। আর যদি এখানে আর এল থাকতো, মনে করো এখানে একটা রেজিস্ট্যান্স পাওয়া গেল, ধরো রেজিস্ট্যান্সের মান হলো এরকম, বলে দিল যে এখানে হচ্ছে 5 ওহম, মনে করো কথার কথা। আমরা কী করতাম, এখানে পাশে লিখতাম আর এল ইকুয়াল টু 5 ওহমস, এবং এটা কিন্তু শর্ট করে দিতাম। তার মানে এটা শর্ট হবে, কোনো বিকল্প নাই। এবং এ থেকে বির দিকে সাফিক্স, মানে আমরা যে হচ্ছে লেটারগুলো পাবো, লেটারগুলো অ্যালফাবেটিক্যালি হচ্ছে আমরা দেখবো যে কোন দিকে কারেন্ট যায়, কোন দিকে আসে। ওকে, তাহলে এখন আমরা এখানকার কারেন্ট বের করবো। এখন এখানকার কারেন্ট কী করে বের করবো বলো তো? সুপারপজিশন থিওরেমের হেল্প লাগবে। সুপারপজিশন থিওরেমের মাধ্যমে যদি আমরা, যেহেতু সোর্স দুইটা আছে, কারণ এই সোর্সের মাধ্যমে এখানে কারেন্ট যাবে, আবার এই সোর্সের মাধ্যমে এখানে কারেন্ট যাবে। তাহলে যদি এই সোর্সটাকে যখন অ্যাক্টিভ করবো, 15 ভোল্ট এখানে অ্যাক্টিভ হলো, তার মানে এখানে কিন্তু ভিতরে থেকে 15 ভোল্ট। 15 ভোল্ট অ্যাক্টিভ হওয়ার পর দেখো কী দাঁড়াচ্ছে, 3 এই 3 গেল, এই 3 গেল, 4 অ্যাম্পিয়ার যেহেতু কারেন্ট, সেটা ওপেন হয়ে যাবে। তোমাদের সুপারপজিশন থিওরেমটা মনে থাকার কথা। তোমাদের যাদের মাথার উপর দিয়ে গেছে বলতেছো, তাদের কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে যে তোমরা আসলে সুপারপজিশন থিওরেমটা বুঝছো কিনা, অথবা ভাষা প্র্যাকটিস করছো কিনা। আচ্ছা, বিশেষ করে যারা হচ্ছে পিওর ইলেকট্রিক্যাল না, ইলেকট্রনিক কিংবা কমিউনিকেশন অথবা ইলেকট্রোমেডিক্যাল ডিপার্টমেন্টের আসো, তারা কিন্তু সার্কিটে হচ্ছে অবশ্যই বেশি মনোযোগ দিবা। কারণ যারা ইলেকট্রিক্যালের আছে তারা কিন্তু ধুমধারাক্কা বলতেছে, যে কমেন্ট করতেছে না ভাইয়া বুঝছি, অল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার, এরকম বলতেছে। ওরা কিন্তু এই জন্যই বলতেছে, কারণ এগুলো ওরা বারবার প্র্যাকটিস করছে। আর তোমরা যারা অন্যান্য ডিপার্টমেন্টে, তারা কিন্তু এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা করো নাই, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। এই জন্য তোমরা যেটা করবা, অবশ্যই সার্কিটগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করবা। অনেক সার্কিট করতে হবে ব্যাপারটা এরকম না, আসলে নিয়মটা ঠিকঠাক মতো জেনে একটা দুটা সার্কিট ভালো মতো ক্যালকুলেশন করে রাখতে হবে, এবং রাখার পরে ওইটা ওইরকম হলে কী হতো, ওইটা এরকম হলে কী হতো, অ্যানালাইসিস করে প্রয়োজনীয় গ্রুপে আপলোড করবা। আমরা দেখার জন্য তো আছি, বা তোমাদের বন্ধুরাও আছে, আমরাও আছি, দেখবো ইনশাল্লাহ। তাহলে কী হবে দেখো, যেটা বলতেছিলাম যে আইএনের মান বের করবো, তো প্রথমে 15 ভোল্ট অ্যাক্টিভ হলে এই যে কারেন্ট সোর্স যেটা আছে এটা ওপেন হয়ে গেল, থাকে 3, 3, 6 আর আইএন। তো আইএন তো দুইবার বের হবে, 15 ভোল্টের জন্য একবার সুপারপজিশন যেহেতু, আর 4 অ্যাম্পিয়ারের জন্য একবার। তাহলে একবার 4 অ্যাম্পিয়ারের জন্য, 15 ভোল্টের জন্য, এই জন্য দিসি আইএন প্রাইম একটা, ডাবল প্রাইম একটা, সুপারপজিশনের মতো করে। ওকে, এবার এই যে 15 ভোল্ট আছে, 15 ভোল্টের জন্য মোট রেজিস্ট্যান্স হচ্ছে 3, 3, 6, এই 6 কিন্তু বাদ যাচ্ছে। কেন বাদ যাচ্ছে দেখো, যদি আমি এটাকে বলি এ প্রান্ত, ধরো এটাকে যদি আমি এ প্রান্ত বলি, এটাকে যদি বি বলি, তাহলে এটা বি হলে কি পুরাটাই বি, এ পর্যন্ত পুরাটাই বি, একই তার, তাহলে এ পর্যন্ত বি দাঁড়াচ্ছে। তাহলে এ থেকে বির ভিতরে রেজিস্ট্যান্স আছে শুধুমাত্র 3, 3, 6, আর এই যে 6 রেজিস্ট্যান্সটা আছে এটা কিন্তু বি থেকে বির ভিতরে। এবং তোমাদের পয়েন্টিং মেথডে বলাই হয়েছিল যে একই পয়েন্টের যে মাঝে রেজিস্ট্যান্স আছে এটা কখনোই হয় না। তাহলে এ থেকে বির ভিতরে রেজিস্ট্যান্স যে 6 আছে এটা বাদ যাবে, বা এটা শর্ট হয়ে যাবে। নর্মালি যদি বুঝতে পারো যে হ্যাঁ এটা তো এই তারের মাথা এবং এই তারের পায়ে, দেখো এই তারের মাথা এবং এই তারের ঠ্যাঙ্গে লাগানো আছে, এই যে এটা শর্ট তার, এখানে এই তারের মাথা এবং ঠ্যাং, তার মানে যদি ওটা বাদ, তাহলে যদি এমন কোনো ব্রাঞ্চ পাই যে পাঁচের মাথা এবং ঠ্যাং অন্য কোনো তার এসে সরাসরি যুক্ত হয়ে গেল, তার মানে ওইটা হচ্ছে শর্ট। এভাবে মনে রাখতে পারো। অথবা যদি পয়েন্টিং করো বি প্রান্ত, তাহলে এটা বি হলে যদি একই তার মানে এটা বি প্রান্ত হচ্ছে, আর একই প্রান্তের ভিতরকার রেজিস্ট্যান্স শর্ট, এটা মনে রাখলেও হচ্ছে। তাহলে 6টা বাদ যাচ্ছে।
মোট রেজিস্ট্যান্স কত 3 3 6, 15 ডিভাইডেড বাই 6 করলে আমরা একটা কারেন্ট পাচ্ছি 2.5 অ্যাম্পিয়ার। কারেন্ট আছে উপর থেকে নিচের দিকে, কারণ যেহেতু এই যে ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্সের উপরের দিকটা হচ্ছে প্লাস পয়েন্ট গেল। এরপরে আমরা অ্যাক্টিভ করব 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার সোর্স অ্যাক্টিভ করলে আমরা জানি যে একটা সোর্স যখন অ্যাক্টিভ করব বাকি সকল ভোল্টেজ সোর্স হয়ে যাবে শর্ট। তাহলে এখানে ভোল্টেজ সোর্স একটাই আছে, এটা শর্ট হয়ে গেল, যেখানে দাগ পড়ে গেল, দেখো এখানে সোর্স ছিল, এখানে শর্ট হয়ে গেল। বাকি থেকে 3 আর 3 দিলাম, 3-এর মাঝখানে 3 আর 3-এর মাঝখানে 4 অ্যাম্পিয়ার, 3 আর 3-এর মাঝখানে 4 অ্যাম্পিয়ার ঢুকলো। এবার এই সাইডে থেকে 6, এরপরে থাকে আইএন। এখন এই 6 তো শর্ট, আমি তো বলতেছি বারবার, যেহেতু এটা বি প্রান্ত হলে এটাও বি, এটাও বি, তার মানে 6 তো শর্ট, বুঝতেই পারতেছো। তাহলে এই 4 অ্যাম্পিয়ার রাস্তা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এপাশ দিয়ে গিয়ে এপাশে আসার, আর একটা হচ্ছে এপাশ দিয়ে গিয়ে এপাশে আসার। তো আমার তো দরকার এই পাশে আসা, সেজন্য আমি ডাইরেক্ট আইএন ডাবল প্রাইম বের করছি 4 অ্যাম্পিয়ার ইন্টু বিপরীত শাখা হচ্ছে এই 3, কারণ যেহেতু এই পাশে যাচ্ছে আমি, তাহলে বিপরীত শাখা এটা, আর নিজের শাখা হচ্ছে এই 3, তাহলে এটা 3 আর কি, তাহলে নিচে 3 + 3, তারপরে 4 × 3, তাহলে আসতে কত 2 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে দাঁড়ালো এরকমটা, আমরা যে আইএন খুঁজতেছি এই আইএনের মান পাওয়া গেল, এটা হচ্ছে আইএন প্রাইম একটা, আইএন ডাবল প্রাইম একটা, এবং দুইটা একই দিকে, এটাও নিচের দিকে, এটাও নিচের দিকে, তার মানে যোগ হয়ে যাবে, তাহলে টোটাল হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার কারেন্ট। আর মনে হয় বুঝতে পারার কথা। এরপর আমরা কি করব, সিমিলারলি তোমাদেরকে বলা হলো যে আমরা যেভাবে হচ্ছে আরটিএস এর মান বের করেছিলাম, হুবহু সেভাবেই আরএন এর মান বের করতে হবে। আর আরএন মানে হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স। করে ফেলি তাহলে। আরএন কই লাগাবো বলো তো, এই যে যেখানে সংযুক্ত করেছিলাম আইএন, এটা এখন খুলে আরএন লাগাবো। আরএন লাগানোর সময় এটা কি হবে, শর্ট, এটা কি হবে ওপেন, আর বাকি যা আছে এরকম থেকে যাবে। তাহলে উপরে আছে 3, আচ্ছা উপরে লিখলে তো দেখা যাবে না, তাই না, এখানে লিখি। উপরে আছে এই 3, এটা হয়ে যাবে শর্ট। এরপরে আছে কত, এই যে 4 অ্যাম্পিয়ার, এটা হয়ে যাবে ওপেন। এরপরে আছে আবার 3, এর সাথে এখানে আছে কত 6, এরপরে এখানে লাগাবো কত আরএন, এই যে জায়গা লাগাবো হচ্ছে আরএন। এখন দেখো এবার কিন্তু 6টা আর বাদ যাবে না। তোমাদের অনেকের কিন্তু গন্ডগোল লাগতেছে বোধহয় এই জায়গায় এসে, যে কি ভাই একবার 6 নিচ্ছেন, একবার বলতেছেন শর্ট, এখানে শর্ট, এখানে শর্ট, এখানে আবার নিচ্ছেন। আসলে কখন নিচ্ছি আর কখন নিচ্ছি না, এটা কিন্তু ডিপেন্ড করতেছে আসলে আমরা যে নিয়ম যাচ্ছে সেটার উপরে। যেহেতু আইএন বের করার সময় সিস্টেম হচ্ছে ওই রাস্তাটা শর্ট করে দিচ্ছি, যার কারণে কিন্তু বাকি রাস্তাগুলো শর্ট হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝবেন ভালো মতো। তাহলে এখানে আমি আরএন এর মান কত বের করবো বলো, 3 আর 3 কে সিরিজ, তাহলে 6 প্যারালাল হচ্ছে এই 6, তাহলে মোট রেজিস্ট্যান্সের মান কত আসে 3 ওহমস। এবার দেখি সমতুল্য সার্কিটের কথা বলা হলো, সমতুল্য সার্কিট এটা হবে না, এটা সমতুল্য সার্কিট। তাই ফাইনালি এরকম লিখতে পারবো যে আমাদের কাঙ্ক্ষিত যে সমতুল্য সার্কিট আছে, সমতুল্য সার্কিট, সেটা হচ্ছে এই আইএন এর মান আসছে 4.5 অ্যাম্পিয়ার, আরএন যে আছে আরএন এর মান আসছে 3 ওহমস, এবং আরএল যে আছে আরএল এর মান আসছে কত, আরএল এর কিন্তু কোনো মান নাই, কারণ এখানে ফাঁকা ছিল, এটা মনে থাকার কথা। তাহলে এটা এরকম ফাঁকাই থেকে যাবে, মানে এ থেকে বির ভিতরে কোনো মান কিন্তু ছিল না, ডাইরেক্ট ওটাকে শর্ট করছে, তার মানে আরএলটা কোনো মান থাকবে না। তাহলে আই এর মান 4.5 অ্যাম্পিয়ার আর আর এর মান 3 অ্যাম্পিয়ার, 3 ওহম, শেষ। তোমাদের মনে হয় বুঝতে পারার কথা। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা আমাকে বলো, গ্রুপে বা এখানেই যেখানে হোক বলো আর কি। ওকে, ধন্যবাদ। আলোর পথ মনে হয় বুঝতে পেরেছি ভাইয়া, ধন্যবাদ ভাই আপনাকে বোঝাতে পারার জন্য। ওকে, ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। কোনো সাজেশন থাকলেও দিবেন যে ভাই এভাবে না হয়ে ওরকম হচ্ছে। আচ্ছা, আর এল নিলাম না কেন, জুয়েল ভাই বলছেন, তাই তো? আপনি সার্কিটটা একটু শুরুর দিকে চিন্তা করেন। আপনারা করবেন কি, আমি যখন সার্কিটগুলো ড্র করি তখন যেহেতু প্রথম সার্কিটটা ড্র করার পরে
ওই সার্কিটটাতেই আমি কাবজাব করি, মানে হচ্ছে আমাদের যে সিম্পলিফাইড দরকার হয় শর্ট ওপেন ওখানেই করি। কারণ কি, কারণ হচ্ছে আমার তো বোর্ড, এখন বোর্ডে তো পুরো অঙ্কটা একসাথে থাকতে হবে, তাছাড়া তো আমিও দেখতে পাবো না, তোমাদেরকে বোঝাতে পারবো না। তো এই জন্য হচ্ছে যেটা করা লাগে এটা হচ্ছে আমি ওই সার্কিটের কাজ টাজ করি বলেই ওই সার্কিটটা মুছে যায়। তোমরা হচ্ছে আমি যখন প্রথম সার্কিটটা ড্র করবো, একটা রাফ খাতা নিয়ে বসবা, আমার সাথে সাথে ওই সার্কিটটা তোমরা ড্র করবা। করার পরে আমি যে সিম্পলিফাইগুলো করতে থাকি তোমরা চেষ্টা করবা আমার সাথে সাথে করার। এই জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে মোবাইলের একটা স্ট্যান্ড কিনে নিবা, মাত্র 20 টাকা মনে হয় নেয়। স্ট্যান্ডটা কিনে নিয়ে ফোনটা রাখবা, আর যাদের ল্যাপটপ আছে তারা তো আরও ভিআইপি। যদি এখন নাও হয় তাও হচ্ছে ক্লাস শেষ করে আর কি, এটা অবশ্যই করবা। তো অথবা যখন ক্লাস করাচ্ছি তখন শুধুমাত্র দেখে গেলা, ক্লাস যখন শেষ হয়ে গেল তুমি তোমার ফ্রি সময়ে হেডফোন কানে নিয়ে একেবারে ল্যাপটপ কিংবা ফোন সামনে নিয়ে স্ট্যান্ডে রেখে একেবারে আমি যেভাবে করাচ্ছি, আমি যতক্ষণ চলতেছে যেভাবে, আমি যখন আইএন বের করছি তুমি তখন আইএন বের করে ফেলবা, আমি যখন বোঝাচ্ছি তখন তুমি দেখবা, আমি যখন লিখতেছি তখন তুমিও লিখবা। এভাবে হলে যেটা ঘটবে এটা হচ্ছে তোমার সাথে আমার একটা টালি খাবে আর কি। একটা সময় এসে তুমিও বুঝতে পারবা যে আসলে সার্কিটগুলো কী করে সলিউশন হচ্ছে। এবং আমি বরাবরই বলতেছি, দেখো একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি যে আমাদের ডিপার্টমেন্টের যে সিলেবাস যেটা রিভিশন টেস্টের জন্য অন্য যে কোনো ডিপার্টমেন্টের থেকে মনে হয়েছে আমার কাছে সার্কিট মানে সিলেবাসটা অনেকখানি বড় এবং যথেষ্ট ক্রিটিক্যাল আর কি। মানে আমার কাছে এরকম কখনোই মনে হয়নি যে আমি একটা সিম্পল প্রশ্নের উত্তর না জেনে কখনো দিতে পারবো, একটাও না, দিতেই পারবা না। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রশ্নগুলো ঘোরানোর অনেকগুলো হয়ে থাকে, একটুখানি পরিবর্তন করলেই অনেকখানি পরিবর্তন হয়ে যাবে। তুমি অনেকগুলো ধরো, তুমি যদি একটা ছেলে যদি বলে যে ভাই আমি টোটাল মিক্স সার্কিটের উপরে বা ডি সার্কিটের উপরে 500 সার্কিট পারি, আমাকে যে কোনো সার্কিট দেবেন আমি পারবো, আমি এটা বিশ্বাস করবো না। কারণ হচ্ছে এই 500 সার্কিটের ভিতরে তোমার কয় সার্কিট কমন নাও করতে পারে। তবে যদি কেউ বলে যে আমি প্রত্যেকটা সার্কিটের থিওরেম প্রত্যেকটা নিয়মকানুন খুব ভালো করে জানি এবং প্রত্যেকটা থিওরেম থেকে একটা দুটা করে অঙ্ক আমার ঝকঝকা ক্লিয়ার করা আছে এবং আমি জানি কোথায় কী হলে কী করতে হয়, ওকে, হি ইজ পারফেক্ট। এটা এই কারণেই বলতেছি, কারণ দেখো আমরা যখন অনেকগুলো জিনিস সলভ করি, করার পরে আমাদের ডুয়েট অ্যাডমিশন টেস্টে যেটা ঘটে, ধরো তোমরা যখন অ্যাডমিশন দিতে আসবে আর কি, মনে হয় এবছরের সেপ্টেম্বর অক্টোবরের দিকে মনে আসবা, মনে হয় অক্টোবর নভেম্বরের দিকে তোমরা আসবা বা তারও আগে আসতে পারো। আসার পরে পরবর্তীতে যখন পরীক্ষা হবে দেখবা টোটাল সময় পাচ্ছ 7 মাস থেকে শুরু হয় 10 মাসের মধ্যে আর কি, বের বেশি কিন্তু না সাধারণত। আর যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে আলাদা ব্যাপার। তো যেটা ঘটে আর কি, নন ডিপার্টমেন্টালের মতো একটা 4টা সাবজেক্ট যখন মাথায় নেওয়া হয় নতুন করে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইংলিশ, 4টা সাবজেক্ট মাথায় নেওয়ার পর ডিপার্টমেন্টের জন্য কিন্তু খুবই কম সময় থাকে। অথবা বলতে পারো যে তুমি তোমার জীবনে যত পড়াশোনা করো নাই তার থেকে বেশি পড়াশোনা অ্যাট এ টাইম তোমাকে দেওয়া হবে। তো এতগুলো বড় পড়াশোনা যদি কেউ মনে করে থাকে যে সে অনেক কিছু করবে, নোট টোট করে টোরে সব কিছু উদ্ধার করে ফেলবে, একেবারে যা আছে সব তামা করে ফেলবে, সে কিন্তু কখনোই শর্ট টাইমে চান্স পাবে না, তাকে লংয়ের জন্য চিন্তা করতে হবে, মানে সেকেন্ড টাইমের জন্য চিন্তা করতে হবে। সেই জন্য সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে, মানে আমার কাছে মনে হয় সবচেয়ে পারফেক্ট ওয়ে হচ্ছে প্রত্যেকটা জিনিসের মানে সিস্টেমটা জানা, কৌশল জানা। আমরা তো কৌশলী, তাই না, ইঞ্জিনিয়ার, তো আমরা কৌশলটা ভালো মতো জানবো, জানার পরে কিছু কিছু সার্কিট সলভ করবো এবং সার্কিট সলভ করতে গিয়ে কখনোই খুব সহজ সার্কিট সলভ করবো না, কঠিন দিকে থেকে সলভ করবো। যেমন আমি তোমাদেরকে আজকে যে কটা গতদিন যে কটা সার্কিট করাইছি সবগুলো সার্কিট কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল, তোমরা কিন্তু সবাই কখনোই বলোনি যে হ্যাঁ ভাইয়া বুঝছি হচ্ছে এরকম আর কি। তো এটাই হচ্ছে কাজ, কারণ হচ্ছে তুমি যদি কঠিনটা সলভ করতে পারো তাহলে সহজগুলো সহজেই সলভ হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে যেটা করা লাগতে পারে বা তুমি যেটা করতে পারো, 3 ধরনের সার্কিট রাখতে পারো আর কি। একটা থিওরেম ধরো তুমি তোমার মতো করে নোট করতেছো, থেভেনিস থিওরেম আজকে হয়ে গেল, থেভেনিস থিওরেম করার পরে তুমি তোমার মতো করে বই থেকে বা কোথাও থেকে একটা থেভেনিস থিওরেমের ছোট্ট একটা অঙ্ক নিলা, এরপরে মিডিল ক্লাস একটা অঙ্ক নিলা, এরপরে কঠিন থেকে 2টা অঙ্ক নিলা, এরপর আমি যে 2টা অঙ্ক করালাম এর 2টা অঙ্ক অবশ্যই থাকবে। আর একটা থিওরেম থেকে সাধারণত আমি 1-2টা করে অঙ্ক তো করাচ্ছি, ওই 2টা অঙ্ক অবশ্যই থাকবে। এবং আমি নোটের যে অঙ্কগুলো দিয়েছি, নোট অঙ্কগুলো কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল অঙ্কগুলো দেওয়া আছে, মানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেওয়া আছে, মনে রাখবা। শুধুমাত্র মিক্স সার্কিটে কিছু অঙ্ক বেশি করে দিয়েছে এই কারণ অনেক ছাত্রই আছে যারা হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আসে, অন্যান্য বলতে আমাদের হচ্ছে যারা কি বলে তাদেরকে কো ডিপার্টমেন্ট মনে হয় বলে নাকি, আমাদের সহযোগী ডিপার্টমেন্ট যারা, তাদেরও ভ্যালু অবশ্যই সমান, টেলিকমিউনিকেশন, ইলেকট্রোমেডিক্যাল, তারপরে হচ্ছে ইলেকট্রনিক ডিপার্টমেন্ট। তো তোমরা যারা হয় তোমরা হচ্ছে যখন আমাদের সার্কিটগুলো করতে আসো তোমরা অনেক বেশি এক্সপার্ট না হওয়ার কারণে একটুখানি ভয় পেয়ে থাকো আর কি। তোমাদের জন্য বেশি করে সার্কিট দেওয়া আছে, এগুলো সলভ করে রাখবা এরকে। আর তোমরা হচ্ছে খুব সম্ভবত চেষ্টা করতেছি, যেহেতু আমাদের নোটটা হচ্ছে হ্যান্ড নোট তৈরি করা, টাইপ ওয়াইজ বা নির্দিষ্ট করে ফর্মেট ওয়াইজ আমরা অঙ্ক দেওয়ার চেষ্টা করবো। যেমন দেখে তোমরা যদি হচ্ছে বাজারে যে বইগুলো কিনতে পাওয়া যায়, আমি নাম নিচ্ছি না, এই বইগুলোতে দেখবা যে অঙ্ক কিন্তু অ্যামালগেট করে দেওয়া। ধর একটা মিক্স সার্কিটের অঙ্ক, এখানে রেজিস্ট্যান্স বের করতে বলা হয়েছে, এরপরে ভোল্টেজ ডিভাইডারের অঙ্ক পড়ছে, তারপরে কারেন্টের অঙ্ক পড়ছে, মানে হজরলব একটা অবস্থা, কিংবা আসলে হজরল বললেও ভুল হবে, ওটা ওদের একটা ফর্মেট আর কি। কিন্তু আমি যেটা করার চেষ্টা করেছি নোটগুলো করার সময়, বা যাদেরকে যে নোট করাচ্ছি তোমাদের বেশ কয়েকজন মেন্টর নোটগুলো করে দিচ্ছে, তো তারা নোটগুলো এভাবে করছে যে ধরো প্রথমে যদি রেজিস্ট্যান্স ক্যালকুলেশনের অঙ্ক হয়,
ওই রেজিস্ট্যান্স ক্যালকুলেশনের জন্য শুধু ওই টাইপের অঙ্কই পড়ছে। তোমরা ইতিমধ্যে কিন্তু একটা নোটের ছবি পেয়েছো আর কি, যখন ফ্রি ক্লাসগুলো দিচ্ছিলাম তখন আর কি। তো ওখানে গিয়ে দেখবা যে তোমাদের অনেকগুলো অঙ্ক এরকম দেওয়া আছে যেগুলো হচ্ছে শুধু এক টাইপের অঙ্ক প্রথমে, তাই এরপরে শুধুমাত্র ওই টাইপের অঙ্ক পড়ছে, ধরো কারেন্ট ডিভাইডার হলে কারেন্ট ডিভাইডার, এরপরে হচ্ছে কেভিএল এর অঙ্ক পড়ে শুধু কেভিএল, এরপর কেসিএল এর অঙ্ক পড়লে শুধু কেসিএল, এই টাইপের আর কি। তাতে হয় যেটা, সেটা হচ্ছে তুমি তোমার কনসেপ্টটা ভালো করে মাথায় ঢুকে তুমি রিয়েলাইজ করতে পারবা যে হোয়াট ইজ ইউর পজিশন, তোমার অবস্থা কেমন, তুমি এখন কোন পজিশনে আছো, এটা আর কি। তো এইভাবেই মূলত তুমি তোমার মতো করে নোট করে নিবা, তাহলেই হবে আর কি। এ হচ্ছে তোমাদের জন্য সাজেশন। আজকে যেহেতু বড় বড় দুটা থিওরেমস হয়ে গেল, আমার দৃষ্টিকোণে থেভেনিস এবং নর্টনসই হচ্ছে সবচেয়ে ভেজাইল্লা এবং সবচেয়ে বড় বড় থিওরেমস, মনে রাখবো আর কি। এই জন্য দুইটা থিওরেমস ভালো করে পড়বো। এর পরবর্তীতে আর আমাদের কঠিন থিওরেমস আছে মাত্র দুইটা সামনে। একটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, যেটা আগামীকাল করবো। এর সাথে একটা ছোটো থিওরেমস নিব, যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম নিলে ওর সাথে স্টার ডেল্টা ব্যাকটা কিছু নিব। আর এরপরে আমরা করবো হচ্ছে আরেকদিন সোর্স কনভার্সন আর এবং হচ্ছে নোডাল অ্যানালাইসিস। তো নডালটাই হচ্ছে আমাদের জন্য বেশি জঞ্জাল আর কি, নডালটা অনেকে বুঝতে পারো না বা আগে ভালো করে অনেকেই করো না আর কি। তো রেডি থাকো। তারপরে সেল তো অনেকেই ভালো করে করো বা আগেই করে আসো। ট্রানজিয়েন্ট ব্যাপারটা তোমাদের কাছে একেবারে নতুন হতে পারে, এটারও অঙ্ক করবো। ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ব্যাপারে তোমরা হয়তো জানোই না, কিংবা সোর্স কনভার্সনের ব্যাপারে তোমরা কতটুকু জানো আমার জানা নেই আর কি। জানলে আগে থেকে জানলে তো ভালো, না জানলেও আরও ভালো, সমস্যা নেই, যেটা আমরা সলভ করবো আর কি। তো তোমাদেরকে আজকে পর্যন্তই। অলরেডি হচ্ছে কতক্ষণ ক্লাস ডিউরেশন হলো, ক্লাস কি বের হয়ে গেছে নাকি? ঠিক আছে, 1 ঘন্টা কয় মিনিট হলো? ওকে, এখানে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে বলতে টাইমটা এক্সাক্ট ভ্যালু দেখাচ্ছে না আর কি। যাক, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং হচ্ছে দোয়া রইল প্রাইভেট স্টাডিজনের পক্ষ থেকে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।